শান, আমার ভাইয়া, আমার ভাইয়াকে পেয়েছি। আমার ভাইয়াকে বাঁচান, আপনার পায়ে পড়ি, আমার ভাইয়াকে বাঁচান। শান রুমঝুমকে নিয়ে সাথে আরও শক্তভাবে জড়িয়ে নিল। রুমঝুমের কপালে চুমু দিয়ে ঠোঁটের রক্ত মুছে দিয়ে রুমঝুমকে দাঁড় করিয়ে বলল, তোমার ভাইয়ার কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। তোমরা সবাই একটা সুন্দর জীবন পাবে। মেঘা আর তিহান রুমেলকে নিয়ে ততক্ষণে গাড়িতে বসে পড়েছে। রুমেলের ক্ষতস্থান খুব বেশি গভীর না হলেও রক্ত বের হচ্ছে অনেক। শান রুমঝুমকে নিয়ে বেরিয়ে আসতে আসতে ওর ফোনে মেসেজ টুংটাং শব্দ হলো। এক হাতে রুমঝুমকে ধরে অন্য হাতে ফোন বের করে মেসেজটা অন করলো। মেসেজটা একবার চোখ বুলিয়ে হালকা হেসে আবারও ফোন পকেটে পুরে রাখলো। বাইরে এসে একজন পুলিশকে ডাকলো। ব্যস্ত ভঙ্গিতে হ্যান্ডশেক করে বলল, অনেক ধন্যবাদ রাফিন, তুই না থাকলে আজ কিছুই হতো না। আর আরমান আমাদের চোখে ধুলা দিয়ে পালিয়ে গেছে, বুঝলি? রাফিন হাসলো শানও। দুজনের রহস্যের হাসির মানে অন্যরা বুঝলো না। শান গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, পরে কথা হবে দোস্ত, এখন আসে। রাফিনও হেসে বলল, নিজের খেয়াল রাখিস আর যা করবি সাবধানে করিস। শান আর পেছনে ফিরল না। রুমঝুমকে গাড়িতে তুলে নিয়েও গাড়িতে উঠে বসলো। মিনিট 10 মাথায় হসপিটালে এসে পৌঁছলো। শান হসপিটালে পৌঁছানোর পূর্বেই রাফিন ফোন করে হসপিটালের কর্তৃপক্ষর সাথে কথা বলে নিয়েছে। এই জন্য রুমেলের ব্যাপারটা পুলিশ কেস অবধি যা গড়ায়নি। শান আর তিহান দুজনই রুমেলকে নিয়ে স্ট্রেচারে তুলে দিল। রুমঝুম মেঘাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। রুমেলকে ডক্টররা নিয়ে যাওয়ার পরপরই একজন নার্স হাঁপাতে হাঁপাতে শানের সামনে এসে দাঁড়ালো। বলল, এইমাত্র যে জখম হওয়া ছেলেটাকে নিয়ে এলেন, সে আপনার কি হয়? রুমঝুম মেঘাকে ছেড়ে উঠে এলো। নার্সের পাশে দাঁড়িয়ে বলল, আমার ভাই হন উনি। কেন? নার্সের চোখ জলজল করে উঠল। রুমঝুমের দিকে তাকিয়ে বলল, আপনার আরেকটা ভাই আছে 16-17 বছরে? রুমঝুম চমকে উঠল। মেঘা উঠে এসে রুমঝুমের পাশে দাঁড়ালো। শান আর তিহানও উৎসুক হয়ে তাকালো নার্সের দিকে। রুমঝুম কিছু বলার আগেই মেঘা বলল, হ্যাঁ, ওর এই বয়সে একটা ভাই আছে, কিন্তু আপনি কিভাবে জানলেন? আর ওর ভাইকে চিনলেন কিভাবে? নার্স বলল, আরে এই ছেলেটাই তো দুদিন আগে ওই ছেলেটাকে এখানে দিয়ে গেছে। আহা, বাচ্চা ছেলেটার পুরো শরীরে আঘাতের দাগ ছিল। ওই ছেলেটা ওকে রেখেই চলে গিয়েছিল, কোনো কথা বলেনি। গতকাল রাতে ছেলেটার জ্ঞান ফিরেছে, তারপর থেকে শুধু ভাইয়া ভাইয়া বলছে, আর কিছুই বলতে পারছে না। আমি অনেক কষ্টে যেটুকু বুঝলাম তাতে এই ছেলেটাকেই ও বারবার ভাইয়া ভাইয়া বলছিল। রুমঝুম কি বলবে বুঝতে পারছে না। ওর একে একে হারিয়ে যাওয়া দুই ভাইকে ও ফিরে পেয়েছে। আনন্দে ওর মুখ থেকে কথা বের হচ্ছে না। শান এগিয়ে এসে বলল, আমাদেরকে ওর কেবিনে নিয়ে যেতে পারবে না এখন? কেন পারবো না, আসুন আমার সাথে। রুমেলকে তিহানের দায়িত্বে রেখে শান, মেঘা আরও রুমঝুম চলল নার্সের পিছু পিছু। গন্তব্য রুশানের কেবিন। রুশান রুমঝুমকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে, হাত পা কাঁপছে অস্বাভাবিক গতিতে। রুমঝুম ভাইকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। মেঘা রুশানের পায়ের দিকটাতে বসে আছে। শান দরজার কাছে দাঁড়িয়ে আছে। রুশান ক্ষণকাল চুপ থেকে বিড়বিড় করে বলল, আপু, ভাইয়া মরেনি, ভাইয়া বেঁচে আছে, আমি দেখেছি ভাইয়াকে। রুমঝুম রুশানের মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি ভাইয়া বেঁচে আছে, ভাইয়াকে আমি নিয়ে এসেছি। রুশান তড়িৎ গতিতে রুমঝুমকে ছেড়ে উঠে বসলো। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়াকে কি করে পেয়েছো তুমি? ও তো আরমানের কাছে, ও তো আরমানের লোক। ভাইয়া আমাদের চেনে না তো আপু। বলতে বলতে রুশান কেঁদে উঠল। রুমঝুম মুচকি হেসে বলল, ভাইয়া আমাদের না চিনলে তোকে কে বাঁচালো? রুশানের এতক্ষণে মনে হলো আসলেই তো, কে বাঁচালো ওকে? শান রুশানের কাছে এগিয়ে এলো। রুশানের মুখে হাত বুলিয়ে বলল, সেদিনের কথা কিছু মনে আছে? রুশান চোখ বন্ধ করে পুরোটা মনে করলো। সেদিন আরমান ওকে বেধড়ক পিটিয়েছিল। রুশান প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হওয়ার আগে আবছা চোখে দেখেছিল রুমেলকে ওর দিকে এগিয়ে আসতে। এরপর আর কিছুই মনে নেই ওর। রুশান মেঘা, শান আর রুমঝুমকে সবটা বলল। শান রুশানের দিকে তাকিয়ে হালকা হাসলো। রুশানের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তোমার সাথে হওয়া প্রতিটি অত্যাচারের বদলা তুমি নিজ সাথে নেবে। রুশানের চোখ চকচক করে উঠল শানের কথা শুনে।
মেঘা এক সাইডে গিয়ে রেজাউল সাহেবকে ফোন করলেও এত খুশির সংবাদ তাকে না জানালে হবে। রেজাউল সাহেব প্রথমে ফোন রিসিভ করলেন। ছেলে মেয়েদের খবর জানার জন্য এতক্ষণ চাতকের মতো চেয়েছিলেন ফোনের দিকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মেঘা। হ্যাঁ মেঘা বলো, ওদের পেয়েছো আমার ছেলে মেয়েকে? মেঘা মুচকি হেসে বলল, পেয়েছি তো, আপনার ছেলে মেয়ে সবাইকে পেয়েছি, সাথে আরেকজনকে পেয়েছি। রেজাউল সাহেব অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, আর কাকে পেয়েছো মা? রুমেল, আপনার হারানোর সন্তানকে। রেজাউল সাহেব ক্ষণিকের জন্য বোবা হয়ে পড়লেন। কি বলবেন, অবাক হবেন নাকি খুশি হবেন বুঝতে পারল না। তার প্রথম সন্তান, তার পিতৃত্বের অনুভূতি জাগানোর প্রথম মানিক। রেজাউল সাহেব হঠাৎ করেই কেঁদে উঠলেন। তার বিশ্বাসই হচ্ছে না যে এত বছর পর তার ছেলে ফিরে আসবে। মেঘা রুশানের দিকে ইশারা করে জিজ্ঞাসা করলো সে বাবার সাথে কথা বলবে কিনা। রুশান মাথা হেলিয়ে হ্যাঁ বোঝালো। মেঘা ফোন হাতে রুশানের পাশে বসলো। রেজাউল সাহেবকে উদ্দেশ্য করে বলল, রুশানের সাথে কথা বলুন আঙ্কেল। রেজাউল সাহেব কান্না আটকালেন। ছেলে মেয়েদের সামনে কান্নার করার লজ্জার ব্যাপার। রুশান বেশ কিছুক্ষণ বাবার সাথে কথা বলে ফোনটা রুমঝুমের কাছে দিল। রেজাউল সাহেব হসপিটালের ঠিকানা চাইল রুমঝুমের কাছে। রুমঝুম হসপিটালের ঠিকানা দেওয়ার পর রেজাউল সাহেব বললেন, আমি রাতের মধ্যেই তোর মাকে নিয়ে চলে আসবো। রুমঝুমের ইচ্ছে করলো না ওই মহিলার মুখ দেখার, তবুও বাবার সামনে না করতে পারল না। নত মুখে বলল, আচ্ছা সাবধানে এসো তোমরা। রুশান আর চোখে চেয়ে বলল, তোমরা মানে কে কে আসছে? বাবা আর মা। রুশান ক্ষিপ্ত বাঘের মতো তেতে উঠে বলল, খবরদার আপু, ওই মহিলা যেন না আসে। উনি আসলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। বাবাকে বারণ করো ওই মহিলাকে আনতে। রুমঝুমকে কিছু বলতে হলো না। রেজাউল সাহেব সবটাই শুনেছে, তবে ছেলে এত রেগে থাকার কারণ বুঝলেন না। তারপরও ছেলেকে শান্ত করতে বললেন, আমি একাই আসছি, ওকে শান্ত হতে বল। রুশান শান্ত হলো। রেজাউল সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন ড্রয়িং রুমে বসে। ওপরে তাহমিনা বেগম রুমের দরজা এক নজর তাকিয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। যেতে যেতে কাজের মেয়েকে বললেন, দরজা আটকে দে, রাতে আমি নাও ফিরতে পারি, তবে যখন ফিরবো আমার ভরা সংসার নিয়ে ফিরবো। তোর ম্যাডামকে বলে দিস। এত বছরের কাজের জীবনে আজ প্রথম মেয়েটা রেজাউল সাহেবকে হাসতে দেখল। তার চোখে মুখে ফুটে ওঠা আনন্দের ঝলকানি দেখল। আহা, কাউকে এমন খুশি হতে দেখলেও কত না ভালো লাগে। শান, মেঘা, রুমঝুম অবাক চোখে তাকিয়ে আছে রুশানের দিকে। নিজের মাকে এত ঘৃণা করার কারণ কেউ বুঝতে পারছে না। তাহমিনা বেগম যতই খারাপ হোক রুশানকে ভীষণ ভালোবাসে। রুশানও তো তার মাকে ভালোবাসতো। হ্যাঁ, রুমঝুমের সাথে হওয়া অন্যায় দেখে মায়ের প্রতি তার ঘৃণা জন্মেছে, এটা ঠিক, কিন্তু তাই বলে এতটা? রুমঝুম রুশানের কাঁধে হাত রাখলো। রুশান মাথা নিচু করে আছে। রুমঝুমের স্পর্শে রুশান হালকা নড়ে উঠল, কিন্তু মাথা উঁচু করলো না। মাথা নিচু রেখেই বলল, আমি জানি তোমরা কি ভাবছো। চলো আজ তোমাদের সেই সময়টার থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যে সময়টার থেকে ওই মহিলা মানে আমার তথাকথিত মা আমাকে ঘুরিয়ে এনেছিল কিছুদিন আগে। আজ থেকে 20 বছর পূর্বের কথা। রুমেল ভাইয়ার তখন বছর 5 বয়স। সেই সময়টাতে তোমার মা রেহেনুমার গর্ভে এসেছিল তুমি। রুমেল ভাইয়া ছিল আব্বুর জান। হঠাৎ তোমার আগমনী বার্তায় রুমেল ভাইয়া মুখ ফোলালো। সে চায় না তার ভালোবাসায় কেউ ভাগ বসাতে আসুক, কিন্তু সে না চাইলে কি হবে? সৃষ্টিকর্তা তো চেয়েছিল তুমি আসবে, তাই সকল বাধা পেরিয়ে চলে এলে তুমি এই পৃথিবীতে। কিন্তু বাঁচলো না তোমার মা। তোমাকে মা ছাড়া দুনিয়াতে রেখে চলে গেলেন ওপারে, আর তার সবটুকু মমতা বোধ হয় রুমেল ভাইয়ার অন্তরে রেখে গেলেন। রুমেল ভাইয়া তার অপরিপক্ক হাতে তুলে নিল তোমায়। সে যে তোমায় হাতে তুলে নিল, তারপর 11টা বছর তার হাতে গড়ে উঠেছো তুমি। তোমার 3 মাস বয়সের সময় আব্বুর মনে হলো তোমাদের দুজনেরই একটা মা প্রয়োজন। 5-6 বছরের একটা ছেলে আর 3 মাসের একটা মেয়েকে তিনি একা হাতে কিভাবে সামলাবেন? তাছাড়া বড় আম্মুকে হারিয়ে আব্বু ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। ব্যবসা বাণিজ্যেও লস হচ্ছিল। রুমেল ভাইয়ার জন্য আব্বু কাঁদতেও পারতো না। আব্বুকে কাঁদতে দেখলেই রুমেল ভাইয়া কাঁদতো, আর আব্বুর হাত ধরে কান্না করার কারণ জিজ্ঞেস করতো। আব্বুকে সারাদিন বলতো তার মাকে এনে দিতে। এই সবকিছু আব্বু বলেছিল আমার সো কল্ড মাকে। তবুও তোমাদের প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা জাগেনি। তোমাদের না, শুধুমাত্র ভাইয়ার। তার দুর্বিষহ দিনগুলো নেমে এসেছিল আব্বু দ্বিতীয় বিয়ে করার পর, মানে আমার মাকে ঘরে আনার পর। মা সবসময় ভাইয়ার উপর অত্যাচার করতো। ভাইয়া যদি মায়ের কথা না শুনতো তাহলে মা তোমার উপর অত্যাচার করতো। তুমি ছিলে ভাইয়ার উইক পয়েন্ট, তাই তোমার প্রতি অত্যাচার দেখে ভাইয়া দমে যেত।
মায়ের সব কথা মুখ বুজে মেনে নিত। একটু উল্টাপাল্টা হলেই তোমাকে খাবার দিত না মা। এই ভয়ে ভাইয়া শত কষ্ট সহ্য করতো। তুমি তো দুধের শিশু ছেলে, তুমি কিভাবে জানবে বলো এসব? আব্বু বাড়িতে থাকতো না তেমন, এই জন্য তোমাদের দিকে তেমন কোনো খেয়াল দিতে পারিনি। একে একে কেটে যায় 3টি বছর। এরপর দুনিয়াতে এলাম আমি। আমার আসার পর আব্বুও ঘরমুখো হলো। তবে ততদিনে হারিয়ে গেছে রুমল। একটা বাচ্চা ছেলে বদলে যাওয়ার জন্য 3টি বছর নেহাত কম নয়। আমি মায়ের জান ছিলাম, অথচ তোমাদের সাথে কুকুরের মতন ব্যবহার করতো। তবুও ভাইয়া কতটা ভালোবাসতো আমাকে জানো আপু? ভাইয়া একটা আলাদা পৃথিবী ছিল। সেই পৃথিবীতে না ছিল কোনো বাবা, না ছিল কোনো মা। সেই ছোট্ট পৃথিবীর একছত্র অধিকার তুলে দিয়েছিল তার একমাত্র বোন রুমঝুমের হাতে। পড়াশোনা, সৎমায়ের নিত্যদিনের অত্যাচার আর একমাত্র বোনকে নিয়ে তার দিন কাটতো। তার সেই ছোট্ট পৃথিবীতে সে আমাকেও জায়গা দিয়েছিল। মা আমাকে সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ভাইয়া এক হাতে তোমাকে ধরে আর অন্য হাতে আমায় বুকে আগলে নিয়ে সারা বাড়ি হেঁটে বেড়াতো। তার ছোট্ট পৃথিবীটা নিয়ে সে 1 পা 2 পা করে ঘুরতো। আম্মু প্রথমে আমাকে নিতে বারণ করতো ভাইয়াকে, কিন্তু ভাইয়া চুরি করে নিত। টুপ করে চুমু খেয়ে চলে যেত মাঝে মাঝে। তবে কয়েকদিন পর থেকে মা আর ভাইয়াকে বারণ করতো না আমাকে নিতে। বিনা কষ্টে তার ছেলে বড় হয়ে যাবে এটা ভেবে হয়তো আর বারণ করেনি। গুটি গুটি পায়ে বছর এগোতে থাকলো। তোমার সেদিন 11তম জন্মদিন ছিল। ভাইয়া আব্বু থেকে তোমার জন্য কিছু টাকা চেয়েছিল। আব্বু ভাইয়ার হাতে 5,000 টাকা দিয়ে ব্যবসার জন্য কুমিল্লা চলে গেছিল সেদিন। তোমাকে আর আমাকে বাসায় রেখে ভাইয়া তোমার জন্য কেক আনতে গেছিল দোকানে। তোমার খালাতো বোনের জন্মদিনে কেক দেখে তুমিও নাকি ভাইয়ার কাছে বায়না করেছিলে কেক খাওয়ার। ভাইয়া তোমার সেই বায়না পূরণ করতে গেছিল সেই দিন। কিন্তু আফসোস, সে যাওয়াটাতে সে পার করে দিল গোটা 9টি বছর। তুমি আর আমি ভাইয়ার পথ চেয়ে কত শত দিন পার করে দিয়েছি, কিন্তু ভাইয়া আর ফেরেনি। তাকে ফিরতে দেয়নি। কে জানো? মা দেয়নি। নির্লিপ্ত ভঙ্গিতে বলল রুমঝুম। রোশানি কিছুটা চমকে উঠল, বলল, তুমি সব জানো? না, শুধু এতটুকুই জানি। মেঘা 2 হাতে মুখ চেপে কাঁদছে। এতটাও নিষ্ঠুর মানুষ হয়? আরে ভালোবাসতে সম্পর্ক লাগে নাকি? ছোট ছোট নিষ্পাপ বাচ্চা দেখলেই তো এমনিতেও ভালোবাসতে মন চায়। তবে কিছু কিছু সৎ মায়েরা এমন করে কিভাবে? মেঘা কেন যেন খুবই কষ্ট হলো রুমেলকে ভেবে। ছেলেটা সেই ছোট থেকে কষ্ট পেয়েছে। সে যদি কোনো ম্যাজিক জানতো তাহলে এক নিমিষে রুমেলের সব কষ্ট শেষ করে দিত। রুমঝুম কাঁদছে না আজ, এগুলোর সাথে তো সে অভ্যস্ত। রুমেল নিরুদ্দেশ হওয়ার পরই সমস্ত অত্যাচার সহ্য করতে হয় রুমঝুমকে। তাকে বাঁচানোর মানুষটা যে হারিয়ে গিয়েছিল, সার নির্বাক। যে মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে আল্লাহ, সেই মায়েরও এমন রূপ হয়? তার কাছে তার মা শ্রেষ্ঠ, কিন্তু অপর প্রান্তে অন্য কারো কাছে তার মাই সবচেয়ে ঘেনা। শান এগিয়ে এলো রুশানের দিকে, প্রশ্ন ছুড়ে বলল, আরমানকে তোমার মা কিভাবে চিনত? আর রুমেলকে কেন ওনার হাতে তুলে দিয়েছিল? রুশান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, দুটো কারণে। প্রথমত, রুমল ভাইয়াকে আরমান টাকা দিয়ে কিনে নিয়েছিল, আর আমার মা তো টাকার কাঙ্গাল। দ্বিতীয়ত, আব্বুর সম্পত্তির একজন ভাগিদার কমানোর জন্য। তাছাড়া তার ছেলেও তো তখন বড় হয়ে গেছে। 8টা বছর যে ছেলেটি তার ছেলেকে মানুষ করেছে, সেই ছেলেটির আর কোনো প্রয়োজন রইল না তার কাছে। দুটো ছেলে মেয়ে একসাথে হারালে তার দিকে আঙুল উঠবে ভেবে আপুকে রেখে দিল। নতুবা সেদিন আপুকেও হয়তো তুলে দিত আরমানের হাতে। আরমান ভাইয়াকে দেখলো শপিং মলে। আম্মু তাকে বকে বকে কাজ করাচ্ছিল। সেদিন শপিং এর বিল আরমান দিয়ে দিয়েছিল। ব্যাস, এতেই আম্মু খুশিতে আটখানা। আরমান কথায় কথায় জেনে নিল ভাইয়া আম্মুর সৎ ছেলে। তারপর সুযোগ বুঝে তিনি আম্মুর কাছে ভাইয়াকে কিনে নেওয়ার কুপ্রস্তাব দেয়। টাকার কথা শুনে ওই লোভী মহিলাও রাজি হয়ে যায়। আরমানের একটা কিশোর ছেলে দরকার ছিল, গরম টকবগে রক্তের ভরপুর একটা ছেলে। কুৎসিত মস্তিষ্কের লোক সেই ছেলেকে অত্যাচার করে আনন্দ পাবে এই জন্য দরকার ছিল। আর কপাল দোষে সেই ছেলেটি হলো আমাদের ভাইয়া। সেদিন আরমান আমাকে মেরে খুব মজা পাচ্ছিল, পৈশাচিক আনন্দ পাচ্ছিল লোকটা। ও একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ, একটা বদ্ধ উন্মাদ, একটা জানোয়ার। রুশানের চোখে মুখে একরাশ রাগের আভাস ফুটে উঠল। কথাগুলো বলতে বলতে ধীর পায়ে এগিয়ে এলো শান। রুশানের কাঁধে হাত রেখে বলল, দেখো, তোমার মায়ের সাথে তোমরা কি করবে এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, আর শাস্তি তোমাদের হাতে। তবে তোমাকে এটুকু বলতে পারি যে এবার আরমানের সহ্য করার পালা, আর মজা নেওয়ার পালা আমাদের। প্রস্তুত তো তুমি? রুশান কিছুক্ষণ তাকিয়ে রইল শানের মুখের দিকে। তারপর ধীরে ধীরে প্রসারিত হলো তার ঠোঁট। শানের ইঙ্গিত বুঝতে পেরেছে সে। মেঘা আর রুমঝুম হয়তো কিছু বুঝলো বা বুঝলো না, তারা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু। প্রায় 3 দিন হয়ে গেছে সেই দিনের পর। রুশান এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। রুমেলও আগের মতো মাথা নিচু করে থাকে না, সবার দিকে তাকায়, সবার কথা শোনে।
সে হাসতে চায় কিন্তু পারে না। কতদিন হয়ে গেছে হাসির সাথে তার সাক্ষাৎ নেই। তবে রুমেল কথা বলে না, গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এটা নিয়ে অবশ্য কেউ এখনো তাকে জোর করেনি। ডক্টর বলেছে সে ধীরে ধীরে একটু স্বাভাবিক হওয়ার পর কথা বলবে। রুমঝুমের বাবাকে সেই দিন রাতেই শান সবটা বলেছিল। রেজাউল সাহেব হতভম্ব হয়ে গিয়েছে সবটা শুনে। তাকে একটা পরিবার সাজানোর জন্য এনেছিল, আর সেই তার অগোচরে তার পরিবার ভেঙে খান খান করে দিয়েছিল। শান রেজাউল সাহেবকে রুমেলের আশেপাশে বেশি বেশি আনে। রুমেল প্রথম কয়েকবার চোখ ফিরিয়ে নিত, তবে রেজাউল সাহেবের আলিঙ্গন ধীরে ধীরে তার সাথে রুমেলকে কিছুটা স্বাভাবিক করেছে। এই 3 দিনে কেউ রুমঝুমদের বাড়িতে যায়নি। শানের পরিবার আর মেহেদির পরিবারও 2 দিন আগে চলে এসেছে। সবাই এখন রাফিনের বাড়িতে আছে। তাহমিনা বেগম খোঁজও আর কেউ করেনি। কাজের মেয়েটা বার কয়েক ফোন করে বলেছে যে তাহমিনা বেগম রুম থেকে বের হয়নি সেই দিনের পর। তার রুমে নাকি অদ্ভুত গন্ধ বের হচ্ছে। রেজাউল সাহেব কাজের মেয়েকে এক বাক্যে বলে দিয়েছে, ও ঘরের আশেপাশে যাবি না, ও যা খুশি করুক। আজ 3 দিন পর 2 ছেলে 1 মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে বাড়ি ফেরার বন্দোবস্ত করছেন রেজাউল সাহেব। শান তার ছেলের চেয়ে অধিক প্রিয় হয়ে উঠেছে এই কদিনে। নিঃস্বার্থভাবে কত কি করেছে তাদের জন্য। ডক্টর এসে রেজাউল সাহেবকে ডাকলেন। শানও গেল রেজাউল সাহেবের পিছু পিছু। মেঘা, রুমঝুম, সিনথিয়া আর মেহেরা খাতুন রুশানের কেবিনে বসে আছে। সাফিয়া আক্তার শিরিনকে নিয়ে রাফিনের বাড়িতে গিয়েছেন ওদের সবার জন্য খাবার রান্না করার উদ্দেশ্যে। সাফিয়া আক্তার রুমেল আর রুশানকে খুব পছন্দ করে ফেলেছে। শুধু তিনি নয়, প্রত্যেকটা মানুষ ওদের 2 ভাইকে খুব ভালোবেসে ফেলেছে এই 3 দিনে। এমন সোনার টুকরো ছেলে কয়জন হয়? যারা ওদের কদর করতে পারেনি তারাই মহাবোকা। আপনার ছেলে মানে রুমেলকে আপনি বাড়ি নিতে চাচ্ছেন একা, ঠিক আছে, তবে তার উন্নতির ব্যাপারটাতে আপনাকে সতর্ক থাকতে হবে। গত 3 দিনে আপনি তার অবস্থা দেখেছেন। তাকে যখন তখন ড্রাগস দেওয়া হতো, তাই সে প্রায় সময় পাগলামি করে। এটা থেকে রিকভারি করতে বেশ সময় লাগবে। ডক্টরের কথায় রেজাউল সাহেব কিছুটা চিন্তিত হলেন। শানও ভাবনায় পড়ে গেল। রেজাউল সাহেব বললেন, ডক্টর এবার ঝেড়ে কাশতে বললেন, দেখুন, আপনার ছেলের অবস্থা তো দেখছেনই। তার এখন সার্বক্ষণিক একটা সঙ্গী প্রয়োজন। এক্ষেত্রে একজন মাই সব থেকে বেশি ভূমিকা পালন করতে সক্ষম হয়। কিন্তু আপনাদের থেকে সবটা শোনার পর বুঝলাম রুমেলের ক্ষেত্রে এই মানুষটি সঠিক না। তো সেকেন্ড, আপনি কি কোনোভাবে রুমেলকে বিয়ে করানোর কথা বলতে চাচ্ছেন? ডক্টরের মুখের কথা কেড়ে নিয়ে শান প্রশ্ন ছুড়ল ডক্টরের দিকে। মধ্যবয়স্ক ডক্টরটি মাথা তুললেন। মানে তিনি এটাই বলতে চেয়েছেন। শান ভ্রু কুঁচকে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? রুমেল কি এ অবস্থায় কোনো মেয়ে বিয়ে করবে? কেউ জেনে শুনে তো নিজের ক্ষতি করতে চাইবে না। রেজাউল সাহেব অনেকক্ষণ ভাবলেন, তারপর ডক্টরের দিকে তাকিয়ে বললেন, একজন ভালো সেবিকা কি আমার ছেলেকে ঠিক করতে পারবে না? যত টাকা প্রয়োজন আমি তাকে দেব। ডক্টরটি হতাশ হয়ে বললেন, টাকা দিয়ে এটা আপনি করতেই পারবেন, তবে আপনার ছেলের সুস্থতার নিশ্চয়তা আমি দিতে পারবো না। একজন মা আর একজন স্ত্রী অন্তরের অন্তঃস্থল থেকে অসুস্থ ছেলে বা স্বামীর সেবা করে। সেই সেবার সাথে দুনিয়ার কোনো সেবাকেই তুলনা করা যায় না। শানের হঠাৎই মেঘার কথা মনে হলো। ও যদি ভুল না হয় তাহলে মেঘা রুমেলের প্রতি দুর্বল, আর এটা সে 100% নিশ্চিত। এই ব্যাপারে মেঘার সাথে কথা বলার প্রয়োজন। রেজাউল সাহেব চিন্তিত মুখে ডক্টরের কেবিন থেকে বের হলেন। শান ওনার পিছু পিছু বের হয়েছিল, তখন প্রান্ত কল এলো। শান এক সাইডে গিয়ে কল রিসিভ করলো। এই ব্যাটারে আর বাঁচাই রাখা সম্ভব না, যা করবি জলদি কর। এরে নিজের টাকায় খাওয়ার গেলাইতে আমার অসহ্য লাগে বাল। প্রান্তের কথায় শান হাসলো, বলল, আর কিছুক্ষণ বাঁচায় রাখ, আজ বিকেলে ওর জারি জুরি শেষ করে দেব। প্রান্ত একটা বড় সড়ো হাই তুলে বলল, আচ্ছা জলদি আসিস শালা, এইটার জন্য আমি আমার জানেমনটারেও একটু দেখতে পারতেছি না। তোর জানেমন পালাচ্ছে না, তুই ভালো করে ওইটারে পাহারা দে। প্রান্ত ব্যঙ্গ করে হেসে বলল, তোর দায়িত্বে রেখেছি তো এই জন্যই, যাতে পালাতে না পারে। তোর ফালতু বাচ্চা সাইডে রাখ, আমি সন্ধ্যার আগে চলে আসবো। এখন রাখতেছে। ওকে বস। শান ফোন কেটে রুমেলের কেবিনের দিকে এগিয়ে গেল। মেহেদি আর তিহান খাবার নিয়ে এসে গেছে। রুমেল ঘুমিয়ে আছে। রুমেলের পাশে রুশানের জন্য বেড দেওয়া হয়েছে।
গতকাল থেকে সে ভাইয়ের পাশে থাকবে। রুশান বেডে বসে রুমেলের দিকে তাকিয়ে আছে। পাশে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। রেজাউল সাহেব রুমেলের বেডে মাথা নিচু করে বসে আছেন। রুমঝুম আর সিনথিয়া মেহরা খাতুন বসে থাকা চেয়ারে ধরে দাঁড়িয়ে আছে। মেঘা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শান বুঝতে পারল রেজাউল সাহেব সবটা বলেছে এখানে এসে, তাই সবাই নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে মেঘা প্রথম কথা বলল, নত মুখে ধীর কণ্ঠে বলল, তোমাদের আপত্তি না থাকলে আমি রুবেলকে বিয়ে করতে চাই, তাকে সুস্থ করার দায়িত্ব নিতে চাই। মেহরা খাতুন চকিত মাথা তুলে তাকালেন। পাগল হয়ে গেল নাকি মেয়ে? মেহেদিও বোনের দিকে ভ্রু কুচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, বিয়েটা ছেলে খেলা না মেঘা। তাছাড়া রুমেল অসুস্থ, এমন ছেলের সাথে তোকে জড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারি না আমরা। আমি যদি তার সাথে থাকতে পারি তবে তোমাদের কেন আপত্তি ভাইয়া? রেজাউল সাহেব সহ বাকি সবাই কাঠের পুতুলের মতো বসে আছে। মেঘার এমন ডিসিশনে শান ব্যতীত সবাই কিছুটা চমকেছে। তবে মেহেদি নিজের জায়গায় ঠিক। জেনে শুনে বোনকে কেউ এমন একটা ছেলের হাতে তুলে দিবে না। শান বুকে হাত গুজে এগিয়ে এলো মেঘার দিকে। মেঘার সামনে দাঁড়িয়ে বলল, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? মেঘা নত মুখে বলল, হ্যাঁ ভাইয়া, এই ছেলেটার এত কষ্ট আর সহ্য হয় না। ওর কিছু কষ্ট কমাতে পারলে আমারই ভালো লাগবে। মেহেদি গর্জে উঠে বলল, কারো কষ্ট কমানোর দায়ভার নিতে বলেনি কেউ তোকে। এত মানব সেবার প্রয়োজন নেই। মেহরা খাতুন চুপচাপ শুনেছেন। সে মেয়ের মতামতকে ছুঁড়ে ফেলতে পারছে না, আবারও একটা অনিশ্চয়তা ও ভুগছেন। শান মেহেদির কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো, শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স ভাইয়া, আপনাকে আমরা সম্মান করি। আপনি যেটা বলছেন একজন ভাই হিসেবে যে কোনো ছেলে সেটা বলবে আমি জানি। আজ আমার বোন মেঘার জায়গায় থাকলে আমিও বলতাম, কিন্তু মেঘার দিকটা একবার ভাবুন। ও কেন আমার সিদ্ধান্ত নিয়েছে? শুধুমাত্র মায়ায় পড়ে বা তার সেবা করার জন্য না, বরং তাকে ভালোবেসে। মেঘা প্রথম দিন থেকে রুমেলের প্রতি দুর্বল, হয়তো আপনাদের সেটা চোখে পড়ে নেই। যাই হোক, এবার আসুন রুমেলের কথায়। ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে সে। পড়াশোনা করার সুযোগ তেমন হয়নি ওর, তবে মাধ্যমিক পাশ করেছে। এইটুকু আপনার আমার কাছে যথেষ্ট নয় আমি জানি, কিন্তু তার বাবার ব্যবসার হাল সে ধরলে আপনার বোনের ভরণ পোষণ খুব ভালোভাবে চালাতে পারবে। তাছাড়া ছোট থেকে কষ্ট পেয়ে বড় হওয়া ছেলেটি হঠাৎ কারোর এক বিন্দু ভালোবাসা পেলে তাকে কতটা ফিরিয়ে দিবে এটা ভাবতে পারছেন? মেঘাকে তো রানী করে রাখবে, শুধুমাত্র ওর সুস্থ হওয়ার অপেক্ষা। আর আল্লাহ চাইলে সেটা হতেও খুব বেশি সময় লাগবে না। এবার আপনি ভেবে দেখুন ভাইয়া। মেহেদিকে রেখে শান মেহরা খাতুনের দিকে গেল। মেহরা খাতুন শানের কিছু বলার আগেই মুচকি হেসে বলল, শান মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ। সবাই বেশ খুশি হলো। মেঘা মুখ তুলে সবার দিকে খুশি খুশি মুখ দেখে কান্না ভরা চোখে হেসে ফেলল। সেই হাসি দেখে মেহেদি চোখ ফেরাতে পারল না। বোনের হাসি দেখে নিজেই অজান্তে হাসল মেহেদি। রুমের সবার দিকে চোখ বুলিয়ে বলল, আমার কোনো আপত্তি নেই, আপনারা সব কিছু ঠিকঠাক করুন। মেঘা অবাক হয়ে মেহেদির দিকে তাকালো। মেহেদি মেঘার কাছে গিয়ে বলল, এবার খুশি তো তুই? মেঘা মেহেদিকে জড়িয়ে ধরে বলল, ভীষণ খুশি ভাইয়া। মেহেদি তৃপ্তির হাসি হাসলো। হাসিতে ভরে উঠল হসপিটালের একটি কেবিন। পিট পিট করে চোখ খুলল আরমান। কিছুদিন ধরে কখনো চোখ খোলে কখনো বুঝে সে খবর নেই তার। সারাদিন রাত চেয়ারে বাঁধা পড়ে থাকে সে। আরমান এদিকে সেদিকে চেয়ে হালকা আলো দেখতে পায়। আলো দেখেই মনে হচ্ছে সকাল 6টা বা 7টা বা বিকেল 5টার মতো বাজে। তবে সঠিক আন্দাজ করতে পারল না। সারা জীবন মানুষকে কষ্ট দিয়ে আজ নিজের কষ্ট পাচ্ছে। এখন বুঝতে পারলেও অনেকটা দেরি হয়ে গেছে। সে বুঝতে পারছে তার সময় ঘনিয়ে এসেছে। রুমঝুমের কথাগুলি সত্যি হতে চলেছে। সেদিন মেহেদির সামনে তার সহযোগী নাইমকে হত্যা করেছে শান, কিন্তু তার গায়ে ফুলের টোকাও দেয়নি। এই কারণে সে বুঝতে পারেনি তার পুরনো গোডাউনে বেঁধে রেখেছে তাকে। এখানে কত মানুষ মরেছে, কত মেয়ের ইজ্জত নিয়ে কত মেয়েকে পাচার করেছে এখান থেকে, তার ইয়াত্তা নেই। আজ সেখানেই বাধা পড়ে আছে নিজে। প্রকৃতি প্রতিশোধ হয়তো এমনই হয়।
আজকাল সে বেশিক্ষণ চোখ মেলে রাখতে পারে না, চোখ বন্ধ হয়ে আসে কেন জানি। দরজার খটখট শব্দ শুনে হালকা মেলে রাখা চোখ তাকালো সেদিকে। অল্প আলোতে 3-4 জন অবয়ব দেখতে পেল। তার ঝাপসা দৃষ্টি আস্তে আস্তে পরিষ্কার হলো। হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রথমে এলো রুশান, তার পেছনে প্রান্ত আর রাফিন। একদম শেষে শান এলো রুমেলকে নিয়ে। রুমেলকে চোখ বাঁধা। রুমেলকে একটা চেয়ারে বসিয়ে ওর চোখ খুলে দিল শান। মৃদু হেসে বলল, লেটস এনজয়। আরমান রুমেলকে দেখে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল। হ্যাংলা ছেলেটা 3 দিনে কতটা পরিবর্তন হয়েছে। ঠিক 9 বছর আগে সেই ফর্সা স্বাস্থ্যবান আদরের ছেলেটার মুখ ভেসে উঠল আরমানের চোখের সামনে। মুহূর্তে বিকট চিৎকার করলো আরমান। চোখের পাতা থেকে রুমেলের ছবি সরে গিয়ে জমা হলো একরাশ ভয় আর ব্যথা। হাঁটুটা বোধ হয় ভেঙে চুরে গেছে। আরমান বহু কষ্টে চোখ মেলল। ঠিক সেই সময় এক ক্রিকেট ব্যাট হাতে রুশান দাঁড়িয়ে আছে। মুখে লেগে আছে তৃপ্তিময় হাসি। এই 3 দিনের মধ্যে এটাই তাকে করা প্রথম আঘাত যেটা রুশান করলো। প্রান্ত শীষ বাজাতে বাজাতে এগিয়ে এসে বলল, এবার বুঝেছিস ওকে এত আপ্যায়ন করে বাঁচিয়ে রাখার কারণ? আরমান প্রান্তের কথা শুনল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুমেলের দিকে। রুমেল হাসছে। হ্যাঁ, সত্যিই হাসছে। দীর্ঘ 9টি বছর পর হাসছে সে। রাত 9টা বাজে। মেঝেতে পড়ে মৃত্যুর অপেক্ষা করছে আরমান। টানা 2 ঘন্টা নিজের হাতে ওকে পিটিয়েছে রুশান। পিটিয়ে মেঝেতে ফেলে রাখার ঘণ্টাখানেক পর আরমানের পুরো শরীর ফুলে উঠেছিল। রুশানের অবস্থা, শরীরের এতটা দম দেখে তাকে বাহবা দিল রাফিন। বড় হয়ে পুলিশ বা গোয়েন্দা সংকেতে যোগদানের জন্য বলল রুশানকে। গোয়েন্দাগিরিতে রুশানের ঝোঁক আছে, তার ও প্রপোজালটা খারাপ মনে হলো না। তবে এখনই এসব নিয়ে ভাবতে চায় না সে। রুমেল চেয়ারে বসে পুরোটা সময় হেসেছে। শেষ সময়ে শান রুমেলের কাছে এসে কিছু একটা বলল। রুমেল চেয়ার ছেড়ে উঠে বাম সাইডের একটা রুমে গেল। ওই রুমে রুমেলকে রাখতো আরমান। সেখান থেকে সেই ছুরিটা আনলো যেটা আরমান ওকে নিজের শরীরে ক্ষত বিক্ষত করতে দিত। রুমেল ধীর পায়ে এগিয়ে গেল আরমানের দিকে। এক হাতে ওর মুখ উঁচু করে ধরে বলল, আমি আমার বোনকে পেয়েছি, আর আটকে রাখতে পারলি না তো আমায়। আরমানের কিছু বলার শক্তি নেই, তবুও মুখ খোলার চেষ্টা করলো। কিন্তু কিছু বলার আগেই শান বাতাসের গতিতে এসে রুমেলের হাত থেকে ছুরিটা মেরে ছুরিটা নিয়ে পরপর 2টা টান দিল আরমানের ঠোঁট থেকে থুতনি পর্যন্ত। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। শান ছুরিটা আবারও রুমেলের হাতে দিয়ে দিল। আরমানের দিকে শীতল চোখে তাকিয়ে বলল, এই আঘাতটা আমার চন্দ্রকন্যার ঠোঁট থেকে রক্ত বের করার জন্য তোর পাওনা ছিল। ওর শরীরে একটা ফুলের টোকা আমি সহ্য করতে পারি না, বুঝেছিস? রুমেল অবাক চোখে চেয়ে রইল শানের দিকে। রাফিন বেশ অবাক হলো শানের এই রূপ দেখে। শান্তশিষ্ট ছেলের মধ্যে এত ক্ষমতা চলে আসে ভালোবাসার জোরে। প্রান্ত খুব একটা অবাক হলো না। রুমঝুম আসার পর শানের পাল্টে যাওয়াটা সবার চোখে কম বেশি পড়েছে। মেয়েটাকে আগলে রাখতে ছেলেটা বদলেছে। রুশান একটু দূরে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। আরমানকে পিটিয়ে ভীষণ ক্লান্ত সে। ক্লান্তি মাখা উজ্জ্বল শ্যামলা মুখে শানের দিকে চেয়ে কৃতজ্ঞতাপূর্ণ হাসি হাসল সে। তার বোনের নিরাপত্তা আশ্রয় একমাত্র শান, এটার কাছে তারা আজীবন কৃতজ্ঞ থাকবে। শান রুমেলকে রেখে সরে এলো আরমানের সামনে থেকে। আরমান মেঝেতে পড়ে গোগড়াচ্ছে। রুমেল শানের দিকে একবার তাকিয়ে আবারও আরমানের দিকে তাকালো। ও স্মৃতিতে এসে ভর করলো 8-9 বছর আগে সেই ভয়াবহ দিনগুলো। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল রুমেল। এরপর চোখ মেলে আরমানের দিকে তাকালো। একে একে কেটে দিল হাত ও পায়ের শিরাগুলো। রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। আরমান এখনও জীবিত, তবে নিস্তেজ। রুমেল প্রান্ত শান মিলে এই গোডাউনের একটি ঘর বড় এক কাঠের বক্সের মধ্যে আটকে রাখলো আরমানকে। বাইরের থেকে তালা বন্ধ করে দিল বক্সটা। তারপর তালা বন্ধ করলো রুমটা। তারা জানে না এইখানে কতদিন বা কত বছর মানুষের আনাগোনা হবে না। তবে যতদিনে এইখানে লোকালয় হবে ততদিনে আরমানের দেহটা একটা শুকনো কঙ্কালে পরিণত হয়ে যাবে। সবাই গোডাউন থেকে বেরিয়ে সেটাতে আগের মতোই তালাবন্ধ করে দিল।
তারপর রওনা দিল যশোরের উদ্দেশ্যে। শান বাড়ির সবাইকে বলেছিল পুলিশের ঝামেলা শেষ করার জন্য থানায় যাচ্ছে রুমেল আর রুশানকে নিয়ে। সেখান থেকে সরাসরি যশোর পৌঁছে যাবে ওদের নিয়ে। বাকিরাও তাই নিজেদের মতো করে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মেহেদি আর তিহান সবাইকে নিয়ে যশোরে পৌঁছেছে রাত 8টার মধ্যে। শান, রাফিন, প্রান্ত, রুশান, রুমেল পৌঁছেছে 10টার দিকে। রাফিনকে অনেকটা জোর করে এনেছে শান। ছেলেটা অনেক সাহায্য করেছে ওকে। রেজাউল সাহেব সবাইকে নিয়ে 10:30 নাগাদ বাড়িতে পৌঁছলেন। গাড়ি থেকে নেমে রুমঝুম আর রুশান দৌড় দিল কে আগে কলিং বেল চাপ দিতে পারে। রুমেল পেছন থেকে উচ্চস্বরে বলল, আর দৌড়াচ্ছিস কেন? দুজন আসতে যা, পড়ে যাবি তো। শান সহ বাকি সবাই ওদের তিনজনের দিকে তাকালো। কি মধুর সম্পর্ক। শান ভাবলো তারা তিনজনও তো এইভাবে হেসে খেলে বড় হয়েছে, কিন্তু এরা তিনজন কষ্টে জর্জরিত এক অতীত পার করে এসেছে। রেজাউল সাহেব শানের কাঁধে হাত রাখলো। শান মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। রেজাউল সাহেব শানের সামনে দুহাত জোর করে মাথা নিচু করে ফেললো। কাপা গলায় বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমাকে আরেকবার আমার ছেলেমেয়েদেরকে পাইয়ে দেওয়ার জন্য। আমি চিরকৃতজ্ঞ থাকবো। শান মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, বুঝেছি তো, আমাকে ছেলে মনে করেন না, করলে এভাবেই বলতে পারতেন না। রেজাউল সাহেব হেসে ফেললেন। এই ছেলেটা ভীষণ ভালো। কত সুন্দর ম্যাজিক করে তার ভাঙা সংসারটা জুড়ে দিল, তার শূন্য সংসার ভরিয়ে দিল, তার প্রাণহীন সংসারটাতে প্রাণ এনে দিল। এই ছেলের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে সে। রুশান আগে দরজার কাছে পৌঁছলো। সে রুমঝুমকে বেল চাপতে দিল। রুমঝুম হেসে কলিং বেল বাজালো। মিনিট খানিকের মধ্যেই কাজের মেয়েটি এসে দরজা খুলল। একজন একজন করে সকলেই ভেতরে ঢুকলো। রুমেল, শান, মেঘা আর রাফিন এখনও বাইরে দাঁড়ানো। রুমেল এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে আছে। কত বছর আগে এই বাড়িটি দেখেছিল। তার শৈশব কৈশব কেটেছে এই বাড়িতে। বাড়িটি তার মায়ের পছন্দ করা হয়েছিল। ঠিক তেমনভাবেই আজও দাঁড়িয়ে আছে বাড়িটি। শান মেঘাকে ইশারা করে রাফিনকে নিয়ে ভেতরে চলে গেল। মেঘা রুমেলের ডান বাহুতে হাত রাখলো। রুমেল বাড়ি থেকে চোখ ফিরিয়ে মেঘার দিকে তাকালো। তাদের বিয়ের ব্যাপার রুমেল এখনো কিছু জানে না, তবে রুমেলের মনে মেঘার জন্য একটা সফট কর্নার আগের থেকেই তৈরি হয়েছে। প্রথম দিন থেকেই মেয়েটা তার খুব যত্ন নিয়েছে। অপরিচিত একটা মানুষকে এইভাবে যত্ন করা যায় তা মেঘাকে না দেখলে বোঝা যেত না। সময় মতো খাওয়ানো, শরীর মুছে দেওয়া, উত্তেজিত হয়ে পড়লে ডক্টর ডাকা, এগুলো বেশিরভাগ মেঘাই করেছে। রুমঝুম রুশানকে দেখাশোনা করত আর মেঘা রুমেলকে। মেঘার ডাকে হুঁশ এলো রুমেলের। মেঘা রুমেলের হাত হালকা ঝাঁকুনি দিয়ে বলল, ভেতরে চলুন, অনেক রাত হয়েছে। আর কতক্ষণ দাঁড়াবেন? রুমেল নিজেকে সামলে বলল, হ্যাঁ হ্যাঁ চলুন। বলে হনহন করে ভেতরে ঢুকে পড়ল রুমেল। মেঘা ঠোঁট বাঁকিয়ে রুমেলের পিছু পিছু নিজেও বাড়িতে ঢুকে পড়ল। বাড়িতে ঢুকে বিশ্রী গন্ধ নাকে আসলো সবার। সাফিয়া আক্তার নাক ঢেকে ফেলল। শান সিঁড়ি অবধি হেঁটে গিয়ে বলল, গন্ধ উপর থেকে আসছে বোধ হয়, সিঁড়ি দিকে এগুলো গন্ধ তীব্র হচ্ছে। রাফিন, শান, তিহান, প্রান্ত আর রুশান ওপরে গেল। রাফিন রুশানের মায়ের রুমটা দেখিয়ে বলল, ওই ঘরটা কার? রুশান ভাবলেশীনভাবে বলল, আমার মায়ের। রাফিন শানের দিকে তাকিয়ে গলার স্বর নিচু করে বলল, এটা লাশ পচা গন্ধ শান। লাশের মৃত্যু 3 থেকে 4 দিন আগেই হয়েছে। রুশানের বুক ধপ করে উঠল। যতই ঘৃণা করুক মা তো, মায়ের জন্য কোথাও না কোথাও একটুখানি ভালোবাসা থেকেই যায়। তবুও নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলো রুশান। বাঁকড়া এতটুকু ছেলের সহ্য শক্তি দেখে অবাক হয়ে গেল। কি সুনিপুণভাবে চোখের পানি লুকোচ্ছে। শানা, তিহান নিচে এসে সবাইকে গন্ধের উৎসর্গের ব্যাপারে বলল। একের পর এক বিপদে সবাই ক্লান্ত এখন। রেজাউল সাহেব কোনো ভাবান্তর নেই। রুমঝুম ঘাড় ঘুরিয়ে রুমেলকে দেখল। রুমেলের ঠোঁটে হাসি ঝুলে আছে। তার সাথে করা সকল অন্যায়ের শাস্তি পাচ্ছে আজ অপরাধীরা। নিঃসন্দেহে এটি তার জীবনের একটি শ্রেষ্ঠ দিন। প্রান্ত রুশানের পাশে দাঁড়িয়ে আছে। রাফিন পুলিশের খবর দিচ্ছে। তারা এসেই দরজা ভেঙে লাশ নামাবে। পুরো বাড়ি নিঃশব্দতা বিরাজ করছে। বাতাসে ভাসছে লাশ পচার গন্ধ। মিনিট 20 মাথায় পুলিশ এলো। আশেপাশে প্রতিবেশীরাও জমা হলেন বাড়িতে।
সাফিয়া আক্তার, শান্ত, শিরিন, মেঘলা আর রুমেলকে গেস্ট রুমের দরজা আটকে থাকতে বললেন। লাশের কি অবস্থা সেটা কেউ জানে না, বাচ্চারা দেখতে ভয় পেয়ে যেতে পারে। রুশান দোতলায় তাহমিনা বেগমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। শেষ কয়েকটা দিনে তাহমিনা বেগমের অপরাধ বোধের ভুক্ত, তবে ততদিনে তিনি সব হারিয়ে ফেলেছেন। কয়েকজন পুলিশ ডাইনিং রুমে বসে রেজন সাহেবকে প্রশ্ন করছে। শান রেজাউল সাহেবের পাশে দাঁড়িয়ে অধিকাংশ উত্তর দিয়ে যাচ্ছে। রাফিন, তিহান, প্রান্ত, শানের বাবা রুশান সহ কয়েকজন তাহমিনা বেগমের দরজা ভাঙছে। রুমঝুম নিচের থেকে পলকহীন চোখে চেয়ে আছে সেই দিকে। দরজা ভাঙার সাথে সাথে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে এলো বাইরে। তিয়ান মুখ চেপে সাইডে গিয়ে বমি করে দিল। প্রান্ত মুখ পেট চেপে ধরে সরে দাঁড়ালো। সবার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ালো এই দুর্গন্ধে। তবে রুশানের ভঙ্গি তেমন নির্বিকারী আছে। সে ধীরে ধীরে পা ফেলে ঢুকে পড়ল তার মায়ের রুমে। রাফিন বহু কষ্টে নিজেকে সামলে রুশানের পিছু পিছু ঢুকলো। বাকিরাও নাক টিপে ভেতরে এলো। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে। রুশান হাত রেগিয়ে লাইট অন করলো। সাথে সাথে একজন পুলিশ চিৎকার করে উঠল। চোখ ফিরিয়ে নিল প্রত্যেকেই। শান দৌড়ে উপরে চলে এলো। দরজা থেকেই কেঁপে উঠল সে। তাহমিনা বেগম ফ্লোরে পড়ে আছেন, চোখের কোটর ফাঁকা। ইঁদুর বোধ হয় চোখ খেয়ে নিয়েছে। পুরো শরীরে একটু একটু করে খেয়ে গেছে। কালশিটে হয়ে গেছে পুরো শরীর। ঠোঁটের আশেপাশেও খেয়ে গেছে খানিকটা। ভয়াবহ অবস্থায় লাশের। শান নিজেকে শক্ত করলো রুশানের জন্য। রুশান তার মায়ের পাশে হাঁটু গেড়ে বসলো। আলতো করে ছুঁয়ে দিল পুরো মুখ। হুট করে আবারও দাঁড়িয়ে পড়ল। রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, ওনার লাশ নিয়ে যান, যা করার করুন। এই বাড়িতে যেন আর না আসে এই লাশ। এমন মহিলার কবরে মাটি দিতেও চাই না আমরা। কথাটা বলে দেরি না করে বেরিয়ে গেল রুশান। নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। পুলিশ লাশ ঢেকে দিয়ে পুরো ঘর তল্লাশি করলেন। তাহমিনা বেগম স্পষ্টভাবে লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সে লেখার পাশে রয়েছে একটি 4 ভাঁজের খোলা চিঠি। রাফিন গিয়ে চিঠিটা হাতে নিল। চিঠি হাতে নিয়ে লাশ সহ ডাইনিং রুমে নেমে এলো। রেজাউল সাহেব হাতের ইশারায় লাশ নামাতে বারণ করলেন। অগত্যা লাশ নিয়ে বাইরে দাঁড় করানো অ্যাম্বুলেন্সে রাখলেন। পরিবারের সদস্য বাদে উপস্থিত সকলেই অবাক হলেন। একটা মানুষ ঠিক কতটা ঘৃণা হলে আপনজনরা তার লাশটি অবধি দেখে না। এমন মানুষের পৃথিবীতে জন্মের লাভ কি? কি পেয়েছে জীবনে মানুষের ঘৃণা ছাড়া? টাকাগুলো আজ কোন কাজে লাগছে? রাফিন সকলের দিকে একবার চোখ বুলিয়ে বলল, উনি একটা চিঠি লিখে গেছেন, বেনামি চিঠি। চিঠিটা গত 4 দিন আগের রাতের লেখা। আমি পড়ছি, আপনারা শুনুন। সকলেই অনিচ্ছা সত্ত্বেও শোনার চেষ্টা করলো। এই চিঠি যখন পাবে তখন আমি এই দুনিয়ায় থাকবো না। এই জীবনে অনেক পাপ করেছি আমি। জানি আমি ক্ষমার যোগ্য নই। ভেবেছিলাম নিজ হাতে আরমানকে খুন করব, কিন্তু তার আগে ও আমার ছেলেটাকে মেরে ফেললো। আমাকে ফোন করে আমার ছেলের মৃত্যুর সংবাদ দিয়ে 85 খাসি হাসছিল সে। নিজের ছেলের মৃত্যুর সংবাদ মেনে নিতে পারিনি। মনে হচ্ছিল সব কিছু শেষ করে দিই। হঠাৎ ভাবলাম আমার ছেলে মরে গেছে, তাহলে আমার সতীনের মেয়ে শান্তি পাবে কেন? ওর জন্যই তো আমার ছেলে মরলো। আমি সেই রাতে নিজেই আরমানকে বাড়ির ভিতরে আসতে দিয়েছিলাম। আমি কতটা নোংরা মস্তিষ্কের ভাবতে পারছো? নিজ ছেলের খুনির সাথে কাজ করে সে শুধুমাত্র রুমঝুমের সুখ শেষ করার জন্য। রুমঝুমকে আরমানের ছাদে থেকে নিয়ে যাওয়ার পর রুমে এনে দরজা বন্ধ করে ভাবতে থাকি আমি কি করলাম। ওই সময়ে আমার টনক নড়ল। আমি কি জঘন্য কাজ করলাম? আবারও ঘৃণা হতে লাগলো নিজের উপর। মেয়েটা ভাইয়ের হারানোর কথা শুনে তাকে খুঁজতে এখানে সেখানে, আর আমি তারই সর্বনাশ করলাম। শান্ত ছেলেটা নিঃস্বার্থে আমার ছেলেকে খোঁজার কত চেষ্টা চালাচ্ছে, আর আমি তার ভালোবাসাকে এভাবে শত্রুর হাতে তুলে দিলাম। নিজের প্রতি প্রচণ্ড ঘৃণা হচ্ছে আমার। আমি জানি শান ঠিকই রুমঝুমকে পাবে। ছেলেটার চোখে অগাধ ভালোবাসা দেখেছি মেয়েটার জন্য। ওরা আবারও এক হবে, ভালো থাকবে। কিন্তু আমি আর এই মুখে কাউকে দেখাতে পারবো না, তাই চলে যাচ্ছে পৃথিবীর থেকে। নিজ হাতেই একটা কীটকে খুন করেছি আমি।
জানি ক্ষমা করা সম্ভব না, তবুও ক্ষমা করার চেষ্টা করো আমাকে। রুমঝুম, আমাকে মাফ করে দিস রে তুই। রাফিন চিঠি পড়া শেষ করলো। একজন মানুষের মৃত্যুকে কেউ কষ্ট পেল না, এই রকমটা সে আর কখনো দেখেনি। ঝুমঝুম আগে কষ্ট হলো, এখন বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। সে ভাবলেশীনভাবে হেঁটে রুমেলের কাছে গিয়ে গেস্ট রুমে চলে গেল। রুশানও নিজের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে ঢুকলো। প্রতিবেশীরাও নানা ধরনের কথা বলতে বলতে চলে গেল। আত্মীয় স্বজন তেমন কেউ আসেনি। তাহমিনা বেগম কারোরই প্রিয় পাত্রী হতে পারেননি। একটা মৃত্যু হয়েছে অথচ কোথাও কোনো শোকের ছায়া নেই। এমনও বুঝি মৃত্যু হয়? একে একে 4 দিন পার হয়ে গেছে। তাহমিনা বেগমের আত্মার শান্তি কামনা করে রেজাউল সাহেব ছোট্ট একটা মিলাদ দিয়ে দিয়েছে। সে চান না তার ছেলে মেয়েদের ওপর আর কোনো অশুভ ছায়া পড়ুক। তাহমিনা বেগমের ব্যবহারের সব কিছু তার রুমে রেখে রুমটা অসাহিকালের জন্য তালাবদ্ধ করে দিয়েছে রুশান। সে শোক কাটিয়ে উঠেছে মোটামুটি। এমন পাপীদের জন্য কষ্ট পাওয়া পাপ। রুমেল অসুস্থতা তেমন আছে, মাঝে মাঝে উন্মাদ হয়ে উঠছে সে। মেঘা খুব দক্ষ হাতে সামলাচ্ছে রুমেলকে। বেশি ভায়োলেট হয়ে গেলে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। মেঘা রুমেলকে সামলানোর ধরন, তার ধৈর্য মুগ্ধ করছে সবাইকে। সবাই বিশ্বাস মেঘা রুমেলকে সুস্থ করে তুলতে পারবে। মেহেদিও ছুটি শেষ হয়ে আসছে। শান্ত স্কুল, শিরিনের কলেজ, ইমতিয়াজ মাহমুদের অফিস সামলানোর সব কিছুতেই সমস্যা দেখা দিচ্ছে। তাই তারা দ্রুত চট্টগ্রাম ফিরতে চান। রেজাউল সাহেব ঘরোয়াভাবে সেই দিন রাতে মেঘা আর রুমেলের বিয়ের ব্যবস্থা করলেন। হঠাৎ এভাবে বিয়ের জন্য রুমেল প্রস্তুত ছিল না। তার অসুস্থতা জানার পরও সবাই মেঘার সাথে তার বিয়ে দিচ্ছে, এটা মানতে পারছে না সে। তাছাড়া তার মনে হয়েছিল মেঘা তাকে করুণা করে বিয়ে করছে। রুমেল রুমঝুম আর রুশানকে ডেকে পাঠালো। রুমঝুম 2 হাতে মেহেদি ভর্তি করে ভাইয়ের কাছে আসলো। রুশান রুমঝুমের হাত দেখে ভেঙচি কেটে বলল, ঢং দেখে আর বাঁচি না। এমন সাজতেছে মানে যেন ওরই বিয়ে হচ্ছে। বাঁচতে বললো কে তোকে? মরে যা। রুমেল ধমক দিয়ে দুজনকে থামালো। রুশান আর রুমঝুম ঝগড়া থামিয়ে ভাইয়ের কথায় কান দিল। রুমেল সিরিয়াস ভঙ্গিতে বসে আছে। একটু সময় নিয়ে ভাই বোনের দিকে তাকিয়ে বলল, আমি এই বিয়ে করব না। তোর বাবাকে বোঝা, আমি এখন বিয়ে করার অবস্থায় নেই। রুশান আর রুমঝুম দুজনই ভাইয়ের কথায় ঘাবড়ে গেল। আজ রাতে বিয়ে আর এখন তাদের ভাই কিনা বলছে এসব। রুশান কিছুটা রেগে বলল, মেঘা আপু স্বেচ্ছায় তোমায় বিয়ে করতে চাইছে ভাইয়া। তোমার অবস্থা সে জানে, জেনে শুনেই। আমি জানি মেঘা নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু ওর হয়তো আমাকে দেখে, আমার অতীত শুনে, আমার বর্তমান অবস্থা দেখে আমার প্রতি মায়া লেগেছে। হয়তো করুণা করে বিয়ে করতে চাইছে আমাকে। রুশানের কথার মাঝেই রুমেল বলল। রুমেলের কথায় রুশান ক্ষেপে উঠল। মেঘার প্রতি রুশানের আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে। রুমঝুমের মতো মেঘাও এখন তার নিজের বোনের মতোই। নিঃশব্দে কতটা খেয়াল রাখে সবার। তার আর মেয়েটাকে নিয়ে এই রকম মন্তব্য ভাইয়ার। রুশান কিছু বলতে যাবে তার আগেই রুমঝুম চোখের ইশারায় থামালো তাকে। দরজার দিকে ইশারা করে বেরিয়ে যেতে বলল রুম থেকে। রুশান ইশারা বুঝতে পেরে দাঁড়িয়ে পড়ল। রুমঝুম গলা ঝেড়ে বলল, আচ্ছা আমি বলছি সবাইকে যে তুমি বিয়ে করতে চাও না। রুশান আয়। রুশান ভ্রু কুঁচকে বোনের দিকে তাকালো। রুমঝুম কি করতে চাইছে এটা তার বোধগম্য হলো না। রুশানকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে রুমঝুম ওর হাত টেনে বাইরে নিয়ে গেল। যাওয়ার সময় দাঁড়াম করে দরজা লাগিয়ে গেল। রুমেল সেদিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বসে রইল বিছানায়। তার ভাই বোন দুটোই কি জানে সে কত কষ্টে বিয়ে না করার কথাটা বলছে। সে নিজেও ভালোবেসে ফেলেছে মেঘাকে, কিন্তু তার মতো একটা ছেলে কি দিতে পারবে ওই মেয়েটাকে? সে তো ঠিক মতো পরিবার চেনে না, তাহলে মেয়েটাকে কিভাবে একটা পরিবার দিবে? তাছাড়া তার যোগ্যতাই বা কি? রুমেল 2 হাতে মাথা চেপে ধরল। এসব ভাবতে ভাবতেই দরজায় খটখট আওয়াজে রুমেলের কানে এলো। হয়তো রেজাউল সাহেব এসেছেন বিয়ের জন্য রুমেলকে বোঝাতে। অবশ্য বোঝাবে বাই না কেন? এমন ছেলের জন্য আর তো মেয়ে পাবে না। রুমেল মাথা নিচু করেই বলল, বাবা, আমি মেঘাকে বিয়ে করতে চাই না। ব্যাপারে আর কোনো কথা বলো না দয়া করে। কেন বিয়ে করতে চান না আমায়? মেঘার কণ্ঠে চমকে তাকালো রুমেল। বাসন্তী রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে মেঘা, 2 হাতে মেহেদি দেওয়া, কানে গলায় গাধা আর গোলাপের সেট।
রুমেল গায়েও বসন্তী কালারের একটা পাঞ্জাবি। একটু পরেই তাদের হলুদের সন্ধ্যা। মেঘাকে হঠাৎ করে এখন একটু বেশি সুন্দর লাগছে। কেন লাগছে রুমেল জানে না, জানার চেষ্টাও করলো না। চোখ সরিয়ে নিল মেঘার দিক থেকে। মেঘা আর একটু এগিয়ে এসে বলল, বললেন না তো কেন বিয়ে করতে চান না আমায়? আমি তোমার যোগ্য নই মেঘা। এরকম একটা ছেলেকে বিয়ে করে তোমার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করো না। মেঘা বেশ শক্ত কণ্ঠে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কেন বিয়ে করতে চান না সেটা বলুন। রুমেল পেছন দিকে ফিরে মেঘাকে দেখলো। মেয়েটার চোখে অসহায়ত্বর ছাপ, অথচ কি রূঢ় কণ্ঠ। চোখে আসলে মিথ্যা বলতে পারে না। রুমেল মেঘার চোখে তাকিয়ে বলল, আমি কারো করুণার পাত্র হতে। আর কিছু বলার আগে মেঘা দৌড়ে এসে ঝাপটে ধরল রুমেলকে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি, 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 ভালোবাসি। এখানে করুণার কোনো স্থান নেই। দয়া করে আমাকে দূরে সরিয়ে দিবেন না। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে। রুমেলের চোখে অশ্রু ভিড় করেছে। এমন ভালোবাসা পায়ে ঠেলে দিবে কিভাবে ও? সারা জীবন ভালোবাসা না পাওয়ায় ছেলেটা হঠাৎ এত ভালোবাসা সাক্ষাৎ পেয়ে কেঁদেই উঠল। নিজেও শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে। দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখছিল রুমঝুম আর রুশান। দুজনই কাউকে কিছু না বলে সরাসরি মেঘাকে নিয়ে চলে এসেছিল এখানে। মেঘাকে এভাবে পাঠিয়ে দুজন বাইরে দাঁড়িয়ে উকি মেরে দেখছিল দুজনের কাণ্ড। দুজনকে একসাথে দেখে রুমঝুম আর রুশান 14-5টি হেসে হাত মেলালো। আবারও রুমেলের রুমে উকি মারতে যাবে তার আগেই কেউ একজন এক হাতে রুমঝুমের কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে রুমঝুমের মুখ চেপে ধরে দরজার পাশ থেকে সরিয়ে আনলো। রুশান রুমঝুমকে হালকা গোঙানির আওয়াজ শুনে পাশে তাকিয়ে দেখলো শান রুমঝুমকে মুখ চেপে ধরে উঁচু করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রুশান শুকনো ঢোক গিলল শানকে দেখে। শান ভেতরে এক নজর উকি মারল। রুমেল আর মেঘার অবস্থা দেখে রুমঝুম আর রুশানের দিকে চোখ ছোট করে তাকিয়ে ফিস ফিস করে বলল, এসব দেখতেছো দুজনে? লজ্জা শরমের মাথা খাইছো? চলো এখান থেকে। শান রুমঝুমের মুখ ছেড়ে দিল। এক হাতে রুমঝুমকে ঝুলিয়ে অন্য হাতে রুশানকে টেনে টানতে টানতে নিয়ে রুমেলের রুমের সামনে থেকে কিছুটা দূরে। বড় ভাইয়ের কেমিস্ট্রি দেখে লুকিয়ে লুকিয়ে মেঘা রুমেলকে ছেড়ে অন্য দিকে তাকালো। এখন তার লজ্জা লাগছে ভীষণ। রুমঝুম কেন লজ্জা পাচ্ছিল সেই দিন এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে নিজেও। মেঘা মাথা নিচু করে তাকাতেই আটকে উঠল। তার সুন্দর মেহেদি মাখা হাত দুটোর একই অবস্থা, পুরো হাত লেপটে গেছে মেহেদি। মেঘা কাঁদো কাঁদো হয়ে পেছন দিকে তাকালো। রুমেলের পুরো পাঞ্জাবিতে মেহেদি মাখামাখি হয়ে গেছে। মেঘা ফিক করে হেসে দিল রুমেলের পাঞ্জাবি দেখে। রুমেল মেঘার হাসির কারণ না বুঝে পাঞ্জাবির দিকে তাকালো। পাঞ্জাবির সামনে পেছনে মেহেদি মেখে পাঞ্জাবির কালার চেঞ্জ হয়ে গেছে। এই পাঞ্জাবি পরে এখন মানুষের মধ্যে যাবে কিভাবে? রুমেল হতাশ দৃষ্টি মেলে মেঘার দিকে তাকালো। মেঘা তখনও হেসেই চলেছে। মেঘার হাসিতে রুমেলের মনটা হালকা থেকে আরো হালকা হচ্ছে। তার সমস্ত কষ্ট ভুলিয়ে দিতে যেন মেয়েটার আগমন। রুমেল মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল মেঘার হাসি মাখা মুখের দিকে। রুমেল! প্রান্তর ডাকে রুমেলের ঘোর ভাঙল। মেঘাও হাসি থামালো। দুজনই দরজার দিকে তাকিয়ে দেখলো প্রান্ত একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। প্রান্তর মাথা চুলকাতে চুলকাতে ভেতরে এসে বলল, তোমার পাঞ্জাবিতে নাকি মেহেন্দি মাখামাখি হয়ে গেছে, তাই শান এটা পাঠালো। মেঘা মাথা নিচু করে এক সাইড দিয়ে বেরিয়ে গেল। এখানে থাকলে লজ্জায় পড়তে পারে। রুমেল মেঘার যাওয়ার দিকে একবার তাকিয়ে প্রান্তকে বলল, এই সময় পাঞ্জাবি কোথায় পেলে? শানের কাছে এক্সট্রা ছিল এই পাঞ্জাবিটা। ও, কিন্তু আমার পাঞ্জাবিতে মেহেদি লেগেছে, এটা শান কিভাবে জানলো? প্রান্ত ভাবুক ভঙ্গিতে বলল, এটা তো জানি না। রুমঝুমকে উঁচু করে দোলাতে দোলাতে ছাদের দিকে নিয়ে গেল আর আমাকে বলল তোমাকে এটা দিতে। রুমেল হেসে বলল, দাও, ধন্যবাদ তোমাকে, আমার একটা খুব দরকার ছিল। প্রান্ত হেসে পাঞ্জাবিটা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রান্ত দোতলা থেকে নামার সময় দেখলো সিরিন ড্রয়িং রুমের সোফায় বসে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আশেপাশে কোনো কিছুতেই নজর নেই তার। প্রান্ত পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে সিরিনের সামনে গিয়ে দাঁড়ালো। হালকা নিচু হয়ে বলল, দেখার অনেক সময় বাকি, একদিনেই সব দেখে নিবে নাকি? শিরিন হকচকিয়ে আশেপাশে তাকালো। প্রান্ত তার সামনে এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেনি।
তার খেয়াল হতে হতেই প্রান্ত মেন রোড ক্রস করে বেরিয়ে গেছে। প্রান্তর বলা কথাটা নিজের মনে কয়েকবার আড়ল শিরিন। বেশ খানিকটা সময় লাগলো কথাটার অর্থ বুঝতে। যখন বুঝলো তখন খুশিতে লাফিয়ে উঠল। তার বহু প্রতীক্ষিত ভালোবাসার নাগাল পাবে ভেবেই খুশির জোয়ার বয়ে গেল তার মনে। আম্মু, আব্বু, আপু, পান্ত ভাইয়া, টিয়াত ভাইয়া, মেঘা আপু, আন্টি, ভাবি, আব্বু, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি আসো। শান্ত চিল্লানিতে সবাই একে একে ড্রয়িং রুমে এলো। সাফিয়া আক্তার খুন্তি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, হ্যাপি বার্থডে শান্ত। শান্ত সিঁড়ি বেয়ে নেমে হাঁপাচ্ছে। কিছুক্ষণ শ্বাস নিয়ে বলল, তাড়াতাড়ি সাথে সালো, ভাইয়া ভাবিকে তুলে নিয়ে সাথে গেছে, মনে হয় সাথ থেকে ফেলে দেবে। সাফিয়া আক্তার মুখ বেঁকিয়ে আবারও রান্নাঘরে ঢুকে পড়লেন। বাকিরাও শান্তর দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। শিরিন যেতে যেতে বলল, তোর মাথা ফেলবে ছাদ থেকে। সবাই চলে যাওয়ায় হতাশ হলো শান্ত। সে বুঝতে পারল কেউ তার ভাবিকে বাঁচাতে যাবে না, তাই নিজেই তার ভাবিকে বাঁচানোর জন্য আবারও ছাদের দিকে দৌড় দিল। বহু কষ্টে ছাদে উঠে দেখলো রুমঝুম পিলারের হেলান দিয়ে বসে আছে। তার কোলে মাথা রেখে শান শুয়ে আছে। শান্ত কোমরে হাত দিয়ে এগিয়ে এলো তাদের দিকে। বেচারা ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। শান আর চোখে শান্তর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? শান্ত এগিয়ে এসে ফ্লোরে ধপ করে বসে পড়ল। তারপর পেছন ঘুরে শানের পাশাপাশি রুমঝুমের কোলে মাথা রাখলো। আকাশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি না ভাবিকে ফেলে দেওয়ার জন্য এনেছিলে, ফেলোনি কেন? রুমঝুম ঠোঁট বাঁকিয়ে শান্তর দিকে তাকালো। বলে কি এই ছেলে? শান ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, তা ফেলে দিয়ে এনে দেখে কি কষ্ট পাইছিস? কষ্ট পাইনি, কিন্তু বাঁচানোর সহ্য করতে পেলাম না। শান হাহা করে হেসে উঠল। শান্ত মাথাটা অন্যদিকে ঘুরিয়ে মুখ ফুলালো। রুমঝুম হালকা হেসে দুজনের মাথায় হাত বুলাতে লাগলো। এদের বয়সের ব্যবধান অনেক, তবু কতটা খুনসুটি এদের মধ্যে, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। রুমঝুম আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, এরা যেমন সারা জীবন এভাবেই একসাথে কাটাতে পারে, কোনো বাধা যেন না আসে ভাই ভাই বন্ধনের মাঝে। রাত 8টার মধ্যে বিয়ে হয়ে গেল রুমেল আর মেঘার। অল্প কিছু লোক এসেছে বিয়েতে, তবুও জাঁকজমক ভাব বাড়িতে। সকলের প্রাণ ভরে দোয়া করছে রুমেল আর মেঘাকে। মেঘার মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে। রুমঝুম মেঘার দিকে এগিয়ে এলো। মেঘার হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে বলল, আমার ভাইটার দায়িত্ব আজ থেকে তোর মেঘা। বাকি 10 জনের মতো আমার ভাই তোর দায়িত্ব নিতে পারবে না এখনই। আপাতত তুই তার দায়িত্ব নে। একসময় আমার ভাই তোকে সবটা সুদে আসলে ফিরিয়ে দেবে, দেখিস। রুমঝুমের কথার বিপরীতে মেঘা মুচকি হাসলো শুধু। রুমেলের অবস্থা তার কথা মাথায় রেখে তার 11টার মধ্যে সব কিছু শেষ করে রুমেল আর মেঘাকে বাসর ঘরে রেখে বাকিরা চলে এলো। মেহেরা খাতুন একরাশ অশ্রুসিক্ত চোখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। দোয়া করলেন তার মেয়ে সুখের জন্য। সবাই চলে যাওয়ার পর রুমেল তার মেঘা দুজন ফ্রেশ হয়ে কাপড় বদলে ফেললো। একসাথে দুজন রাকাত নামাজ পড়ে নিল। রুমেল নাইজামাজ গুটিয়ে রাখতে রাখতে বলল, ঘুমাবে এখন? খারাপ লাগছে বেশি? মেঘা আর চোখে তাকালো রুমেলের দিকে। স্নিগ্ধতায় ঘেরা এই যুবকটি তার স্বামী। মেঘা মুচকি হেসে বলল, না, একটু পর ঘুমাবো, চলুন একটু বেলকনিতে বসি। রুমেলের বুকে হেলে বসে আছে মেঘা। আকাশের অর্ধচন্দ্র বিরাজমান। রুমেলের হাতে মেঘার চুলের ভাঁজে ভাঁজে ঘুরছে। দুইজন চুপচাপ নীরবতা উপভোগ করছে। রুমেল হঠাৎই হাঁসফাঁস শুরু করলো। মেঘা রুমেলের কোলে ঘুমিয়ে পড়েছিল। রুমেলের হাঁসফাঁস ধরফরানি উঠে বসলো সে। রুমেলের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কষ্ট হচ্ছে আপনার? পানি খাবো? মেঘা রুমেলকে উঠিয়ে রুমে নিয়ে এলো। রুমেলকে বিছানায় বসিয়ে জগ থেকে পানি এনে রুমেলের মুখের সামনে ধরলো। রুমেল রক্তচক্ষু মেলে মেঘার দিকে তাকিয়ে গ্লাস ছুঁড়ে ফেলে দিল। মেঘা কেঁপে উঠল। রুমেল উত্তেজিত হয়ে পড়েছে। এদিকে ওদিকে তাকিয়ে বিড়বিড় করছে, চুল টানছে নিজেরই। মেঘা দৌড় দিয়ে ঘুমের ইঞ্জেকশন রেডি করলো। ডান হাতে ইঞ্জেকশন নিয়ে ধীরে ধীরে রুমেলের কাছে এসে দাঁড়ালো। বিছানায় বসা রুমেলকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইঞ্জেকশন পুশ করে দিল। ততক্ষণে রুমেল মেঘার পিঠ, হাত আর ঘাড়ে ইচ্ছে মতো খামচে দিয়েছে। মেঘা অস্পষ্ট আর্তনাদ করে সরে এলো। রুমেল আরও বেশি
ভায়োলেট হয়ে পড়ল, কিন্তু ইঞ্জেকশনের প্রভাবে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। ধীরে ধীরে লুটিয়ে পড়ল বিছানায়। মেঘা দুপা পিছিয়ে মেঝেতে বসে পড়ল। সিরিঞ্জটা ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারল। মেঘার কষ্ট হলো ভীষণ। বুক ফেটে কান্নারা উপচে পড়তে চাইলো। যে রাতে মেয়েরা স্বামীকে একান্তইভাবে কাছে চায়, সেই রাতে সে স্বামীর থেকে আঘাত পেল। ক্ষত স্থানগুলো চেপে ধরে মেঘা ডুকরে কেঁদে উঠল। এই নিয়তিকে সে নিজেই আমন্ত্রণ জানিয়েছে। তাকে ভেঙে পড়লে চলবে না। নিজের সবটুকু চেষ্টা দিয়ে সে রুমেলকে পরিপূর্ণ সুস্থ করবেই। সূর্যের তীক্ষ্ণ রশ্মি সরাসরি এসে পড়েছে রুমেলের মুখে। রুমেল ভ্রু কুঁচকে মাথা ঘুরিয়ে নিল। সূর্যের প্রখর তাপে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। রুমেল বিরক্তিতে চোখ মেলে তাকালো। চোখ খুলতে ভেসে উঠল মেঘার মায়াবী মুখটা। ফ্লোরে বসে খাটের 2 হাত ভাঁজ করে তার ওপর মাথা রেখে ঘুমোচ্ছে সে। চোখ মুখ শুকিয়ে গেছে, গালে পানি শুকিয়ে হালকা দাগ হয়ে আছে। রুমেলের চোখে মেঘার 2 হাতের ক্ষতগুলো দৃশ্যমান হলো। কালচে হয়ে গেছে ক্ষতস্থানগুলো। নিমেষে রুমেলের বুকের মধ্যে ব্যথাদের আগমন শুরু হলো। ধীরে ধীরে চোখে ভেসে উঠল গত রাতের সবকিছু। আপনা আপনি চোখে পানি চলে এলো। স্বপ্নের রাতে দুঃস্বপ্নের মতো কিছু ঘটে যাওয়াটা সত্যি অনাকাঙ্ক্ষিত। রুমেল বিছানা ছেড়ে উঠে জানালার পর্দা টেনে দিল। ধীর পায়ে মেঘার পাশে বসে হাতের ক্ষতগুলোতে আলতো করে চুমু খেলো। ফার্স্ট এড বক্স থেকে মলম বের করে মেঘার হাতে আর পিঠে পরম যত্নে লাগিয়ে দিল। মেঘা ঘুমের মধ্যে হালকা নড়ে চড়ে উঠল। রুমেল মলম রেখে ঘড়ির দিকে তাকালো। সবে 7টা বাজে। মেয়েটাকে এখন ডাকা যাবে না। এভাবে রুমেল হাতে পায়ে ব্যথা হবে ভেবে রুমেল খুব সাবধানে মেঘাকে পাজাকোলা করে তুলে নিল। আস্তে করে বিছানায় শুয়ে দিল। মেঘাও আদরে বাচ্চার মতো হালকা নড়ে চড়ে রুমেলের বুকের মধ্যে মাথা গুজে শুয়ে পড়ল। রুমেল মুচকি হেসে মেঘার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। একবার সুস্থ হলে এই মেয়ের শরীরে একটা টোকাও লাগতে দিবে না সে। মেয়েটা নিঃস্বার্থে ভালোবেসেছে তাকে। এই মেয়েকে জেনে বুঝে কষ্ট দিলে সৃষ্টিকর্তাও তাকে ক্ষমা করবে না। 9:30টার দিকে ঘুম ভাঙলো মেঘার। ঘুম ভেঙে নিজেকে রুমেলের বুকের মধ্যে আবিষ্কার করে কিছুটা অবাক হলো সে। এক বালিশে মেঘার পাশে ঘুমিয়ে পড়েছে রুমেল। মেঘা যতদূর মনে আছে সে বিছানায় ঘুমায়নি। তাহলে কি রুমেল তাকে বিছানায় এনেছে? কথাটা ভেবে মুচকি হাসলো মেঘা। রাতের সমস্ত কষ্ট বেদনা এক নিমিষেই হাওয়ায় উড়ে গেল তার। মেঘার খুব সাবধানে রুমেলের পাশ থেকে উঠে এলো। হাতে মলম লাগানো দেখে মৃদু হাসলো। মলমের ওপর নিজের একবার আলতো স্পর্শ করলো। পেছনে ফিরে রুমেলের দিকে একবার তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। গোসল শেষ করে বেরিয়ে দেখলো রুমেল এখনো ঘুমিয়ে আছে। মেঘা চুল মুছতে মুছতে রুমেলের কাছে গিয়ে দাঁড়ালো। শরীরে হালকা ধাক্কা দিয়ে বলল, এই উঠুন, অনেক বেলা হয়েছে, উঠুন। রুমেল মেঘার ডাককে পাত্তা না দিয়ে পাশ ফিরে ঘুমোলো আবার। মেঘা ফোঁস করে দম ফেলে তোয়ালের সাইডে রেখে এক হাতে ধাক্কাতে শুরু করলো রুমেলকে। রুমেল মেঘার দিকে ফিরে পিটপিট করে চোখ মেলল। এক নজর তাকিয়ে ছট করে চোখ বন্ধ করে ফেললো। বিড়বিড় করে বলল, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মেঘার কোমরে হাত রেখে রাগী দৃষ্টিতে চেয়ে আছে রুমেলের দিকে। রুমেল এক চোখ মেলে মেঘার দিকে তাকালো। মেঘার রাগী চেহারা দেখে হেসে ফেলল। মেঘা হাত ধরে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল, সকাল সকাল আমাকে পরিতে ধরতে এসেছে ভেবে ভয় পেয়েছিলাম বউ। বউ শব্দটা মেঘার মস্তিষ্কে গিয়ে বাঁধল। তাকে বাহুবন্ধনে জড়িয়ে রাখা মানুষটা বউ সে। আহ, কি সুখের অনুভূতি। মেঘার প্রশান্তির হাসি হাসল। সৃষ্টিকর্তার কাছে এই মুহূর্তে খুব করে নিজেকে স্বামীর সুস্থতা কামনা করলো। মেঘা আর রুমেলের বিয়ের 4 দিন কেটে গেছে। তাদের বিয়ের পরের দিনই মেহেদি, সিনথিয়া, তিহান, শান্ত, সাফিয়া আক্তার, ইমতিয়াজ মাহমুদ চলে গিয়েছেন। প্রান্ত, শিরিন, শান, রুমঝুম আর মেহেরা আক্তার থেকে গিয়েছিলেন। আজ তারাও চলে যাবেন। রুমেলের অবস্থা কিছুটা ভালো এখন। ভায়োলেট হলেও হুঁশ থাকে তার। মেঘা ইঞ্জেকশন দিতে আসলে চোখ মুখ খিচে পড়ে থাকে সে। চেষ্টা করে মেঘাকে কষ্ট না দেওয়ার, তবুও মাঝে মাঝে 2-1টা আঘাত করে ফেলে, যেটা মেঘা সবার থেকে লুকিয়ে যায়। সবাই ভীষণ খুশি তাদের দুজনকে এভাবে মানিয়ে নিতে দেখে। প্রান্ত শিরিনের প্রেম চোখে চোখেই সীমাবদ্ধ। গতকাল রাতে প্রান্ত শিরিনকে ছাদে ডেকেছিল। খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে শিরিনকে সব।
শিরিন যেন ঠিক মতো পড়াশোনা করে, তার কথা চিন্তা করে পরীক্ষা খারাপ না করে। তার চাকরি হলে শিরিনকে বিয়ে করবে, সব কিছু বলবে। শিরিন হাসি মুখে সব কিছু মেনে নিয়েছে। ছাদ থেকে নামার আগেই একবার প্রান্তর দিকে তাকিয়ে বলেছিল, আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি প্রান্ত ভাইয়া? প্রান্ত আমতা আমতা করলো। তারও ইচ্ছে করছে, কিন্তু প্রান্ত উত্তর না পেয়ে শিরিনও অপেক্ষা করলো না। এগিয়ে এসে আলগোছে জড়িয়ে ধরলো প্রান্তকে। প্রান্ত ধরল না। স্বপ্নকুমারীর প্রথম স্পর্শ জমে গিয়েছে সে। কিছুক্ষণ পর শিরিন নিজের থেকেই প্রান্তকে ছেড়ে দিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব, নিজের পড়ালেখাতেও মন দেব, তোমাকে খুব ভালোবাসি আমি। শিরিন গটগট শব্দ করে চলে এলো ছাদ থেকে। প্রান্ত সেদিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলল, আমিও তোমায় ভীষণ ভালোবাসি শিরিন। রুমঝুম চলে যাবে শুনে সকাল থেকে মুখ ভার করে বসে আছে রুশান। এই কয়েকদিন বোনের সাথে কত খুনসুটি করেছে সে। আজ বোনকে চলে যাবে সুদূরই চট্টগ্রাম ভেবেই রুশানের খারাপ লাগছে। মেঘা ব্রেকফাস্ট তৈরি করে ডাইনিং টেবিলে রাখতেই এসে চোখ পড়ল রুশানের দিকে। এগিয়ে এসে রুশানের পাশে বসলো মেঘা। আদরে গলায় বলল, আমার ছোট্ট ভাইটার কি মন খারাপ? রুশান আনমনেই বলল, কেন মন খারাপ? আজ আপু চলে যাবে ভাবি, ও চলে গেলে আমি একা হয়ে যাব। হ্যাঁ, তোমার তো ওই একটাই আপু, আমি তো তোমার কেউ না। আপু চলে গেলে তোমার কি আর কেউ থাকবে? তুমি তো একা হবাই। মেঘা কথাগুলো বলতে বলতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। রুশান মেঘার পিছু পিছু দৌড়ে এলো। প্যান প্যান করে বলল, ভাবি রাগ করতেছো কেন? ও ভাবি, ভাবি রাগ করে না, তুমিও আমার আপু তো, আমি তো এমনিতেই বলতাছি। মেঘা আর চোখে তাকিয়ে বলল, আমি কারো আপু নই, যাও তুমি। ভাবি সরি, সরি তো, আমি আর বলবো না, রাগ করো না প্লিজ, প্লিজ। কিরে, মেঘা আবার তোর উপর রাগ করলো কেন রুশান? রুমঝুম সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল। রুশান উত্তর দেওয়ার আগে মেঘা বলল, ওর একমাত্র আপু চলে যাবে, ও একা হয়ে যাবে। বেচারা দুঃখ বিলাস শুরু করেছে এখন থেকেই। রুশান মাথা নিচু করে শুনছে শুধু। সে বেশ বুঝতে পারছে মেঘা তার কথায় রাগ করেছে। রুমঝুম রুশানের পাশে এসে দাঁড়ালো। রুশানের মাথায় গাঁটটা মেরে বলল, তুই আমার জন্য দুঃখ বিলাসও করিস? হাউ ফানি। রুশান ভেঙচি কেটে বলল, তোমার জন্য দুঃখ বিলাস করতে বয়ে গেছে আমার, ভাগো তুমি। রুশানের কথার ধরনে রুমঝুম খিলখিল করে হেসে উঠল। মেঘাও তা না হেসে পারল না। রুশান মুগ্ধ চোখে দুই রমণীর হাসি দেখছে। প্রাণবন্ধ হাসির জোড়া দেখে তার ঠোঁটও মৃদু হাসি ফুটল। বেলা 11টা নাগাদ শান সহ বাকিরা রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। রুমেল আরও কিছুটা সুস্থ হওয়ার পর মেঘা তাকে নিয়ে শ্বশুরবাড়ি যাবে। মেহেরা খাতুন মেঘাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করলেন। সংসার জীবন সম্পর্কে তিনি উপদেশ দিলেন। মেঘাও লক্ষ্মী মেয়ের মতো সবটা মাথায় ঢুকিয়ে নিল। রুমঝুম রুমেলকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। এতদিন পর ভাইকে পেয়েও তার কাছে থাকতে পারল না। বিয়ের পর মেয়েদের জীবনটা বোধহয় এমনই হয়, সংসারের বেড়াজালে আবদ্ধ হয়ে ইচ্ছে মতো আর থাকা হয় না কোথাও। রুমেলকে ছেড়ে রুশানকে জড়িয়ে ধরল রুমঝুম। রুশানের কপালে চুমু দিয়ে বলল, লক্ষ্মী ভাই আমার, দুষ্টুমি করবি না, বাবার ভাই আর মেঘার খেয়াল রাখবি। তুই আমার ব্রেভ ভাই। রুশান টলমলো চোখে মুচকি হাসলো। টুপ করে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রুমঝুম কান্না ভেজা মুখে বাচ্চাদের মতো শব্দ করে হাসলো। রুশানের দিকে তাকিয়ে বলল, তুই আমার জন্য কাঁদছিস? তুই তো আমাকে সহ্য করতে পারিস না, তাহলে কাঁদছিস কেন? রুশান শক্ত করে জড়িয়ে ধরল রুমঝুমকে। শব্দ করে কেঁদে উঠল, বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি আপু, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি তুমি। রুশানের কথায় রুমঝুমও হাউমাউ করে কেঁদে উঠল। শান রেজাউল সাহেবের সাথে কথা বলছিল। দুই ভাই বোনের কান্নার শব্দে এগিয়ে এলো সেই দিকে। বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করলো দুজনকে। প্রান্ত আর শিরিন সব ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তুলে ফেলেছে। সবার থেকে বিদায় নিয়ে দুজন গাড়িতে বসে পড়েছে। রুমঝুম রুশানকে ছেড়ে মেঘার কাছে গেল। এই মেয়েটা তার জীবনের আশীর্বাদ। একে একে তাকে তার পরিবারদের বিপদ থেকে উদ্ধার করেছে। এমন মেয়ে দেখা সহজে পাওয়া যায় না। মেঘা রুমঝুমের হাত ধরে কেঁদে ফেলল। সবচেয়ে বেশি একা তো সেই হয়ে যাচ্ছে। অসুস্থ স্বামী, অচেনা শহর, নতুন পরিবেশ, সব কিছু কীভাবে সামলাবে সে? রুমঝুম মেঘার চোখের পানি মুছে দিয়ে কান্নামাখা কণ্ঠে বলল,
এই পরিবারের 3জন পুরুষের দায়িত্ব তোকে দিয়ে গেলাম মেঘা। আমার বাবাকে দেখে রাখিস, লোকটা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু কষ্টগুলো প্রকাশ করার মানুষ পায়নি। আমার ছোট্ট ভাইটাকে সামলে রাখিস, ও অনেক ভালো, সবাইকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে জানে ছেলেটা। নিজে ভাইয়ের মতো করে ওর খেয়াল রাখিস। আর ভাইয়ার ব্যাপারে কিচ্ছু বলবো না, তাকে তুই তোর মতো করে গুছিয়ে নে। মেঘা কিছু বলল না। রুমঝুম গাড়ির দিকে এগিয়ে গেল। শান গাড়িতে বসে পড়েছে। রুমঝুম রেজল সাহেবের কাছে গিয়ে বলল, ভালো থেকো বাবা, মেঘা অনেক ভালো মেয়ে, ওর দিকে খেয়াল রেখো আর নিজেরও যত্ন নিও। রেজাউল সাহেব চোখ মুছলেন। গাড়িতে বসা শানের দিকে এক নজর তাকিয়ে বললেন, ওই ছেলেটাকে কখনো কষ্ট দিও না মা, তোমার জন্য অগাধ ভালোবাসা দেখেছি ওর চোখে। আমার জন্মদুঃখী মেয়েটার জন্য এক বুক ভালোবাসা নিয়ে হাজির হয়েছে ছেলেটা। ওর ভালোবাসার সম্মান করো, তোমার কাছে বাবা হিসেবে এটুকুই চাই আমি। রুশান পেছন থেকে এসে বলল, জানো আপু, যে রাতে তুমি পালালে সেই রাতে চাঁদের দিকে তাকিয়েছিলাম। তোমার জীবনটা যেন চন্দ্র রঙে রঙিন হয়ে যায়। আমার চাওয়া পূর্ণ হয়েছে আপু। পরের রাতেই তোমার জীবনে আগমন ঘটলো চন্দ্রকুমারের। সে তার চন্দ্রকন্যাকে ভীষণ যত্নে আগলে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি সবসময় চাইবো চন্দ্রকুমার তার চন্দ্রকন্যাকে নিয়ে সুখের এক জীবন কাটাক। রুমঝুম মুচকি হেসে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠে বসার পরে শান গাড়ির ভেতর থেকে সবার দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানালো। রুমেল এগিয়ে এসে বলল, সাবধানে যাও সবাই, পৌঁছে কল করো। শান হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি যতক্ষণ দেখা গেল ততক্ষণ সবাই চেয়ে রইল সেই দিকে। এক সময় গাড়িটি তাদের দৃষ্টিসীমা অতিক্রম করলো। কেউ জানে না আর কবে তাদের দেখা হবে, আদৌ দেখা হবে কিনা। মানব জীবন বড়ই অদ্ভুত, কখন কার সাথে কি ঘটে যায় কেউ বলতে পারে না। সময়টা বসন্তকাল, তখন পরন্ত বিকেল। বসন্তকে আরো রঙিন করতেই যেন থোকা থোকা লাল রঙের কৃষ্ণচূড়া ফুটে রয়েছে শানদের বাগানের গাছটায়। গাছের সবচেয়ে নিচু ডালে দড়ি বেঁধে দোলনা বানানো, সেখানে দোল্যমান অবস্থায় রয়েছে রুমঝুম। পেছন থেকে ধাক্কা দিচ্ছে শান্ত। রুমঝুম খিলখিল করে হাসছে। শান গার্ডেনের এক পাশে বসে ল্যাপটপে কাজ করছে আর উপভোগ করছে তার প্রিয়তমার তীক্ষ্ণ হাসির ঝংকার। পাপা পাপা, আমার চকলেট পাচ্ছি না। 2.5 বছর বয়সী মেয়ে সাজের কণ্ঠে ল্যাপটপ থেকে মুখ তুলল শান। মেয়েকে কাছে টেনে নেয়, নিয়েই বলল, আমি তো ঘরে রেখেছিলাম সোনা, কোথায় গেল বলো তো? সাজ মুখ ফুলিয়ে বলল, বুঝেছি, এটা কার কাজ, দাঁড়াও তুমি। সাজ কোমরে হাত রেখে ফুসতে ফুসতে রুমঝুমের দিকে এগিয়ে গেল। দোলনার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই মামা, আমার চকলেট খাইছ কেন? রুমঝুম সাজের কথায় পাত্তা না দিয়ে দোল খেয়েই যাচ্ছে। রাগে সাজের মুখ লাল হয়ে উঠেছে। দুধ ফর্সা রঙের পিচ্ছি মেয়েটা রেগে গেলে একদম লাল টমেটো হয়ে ওঠে। রুমঝুম এই ব্যাপারটা খুব উপভোগ করে। সাজ কোমরে হাত দিয়ে শান্তর কাছে গেল। শান্তর দিকে রাগি চোখে তাকিয়ে বলল, দাদু টল্লা থামাও, থামাও বলছি। শান্ত আর চোখ চেয়ে বলল, আমি কারো তাত্তু না, যেদিন চার চোখ বলবি সেদিন তোর কথা শুনবো। আরে আমি তো তাতুই বলি, তোমাকে তো ওই তাত্তু তো বলা যাবে না। তাতু বলিনি, তাতু বলছি। শান্ত রেগে গেল। সাজের দিকে চেয়ে বলল, তুই যাবি এখান থেকে? আমার এই চাচু ফাচু কিছু ডাকতে হবে না, যা এখান থেকে। সাজ এবার কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে বলল, মামা আমার চকলেট খেয়ে ফেলেছে আর তুমি আমায় বকা দিচ্ছ। পাপা, পুপ্পি, দাদু আর মামা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। শান্ত ফিক করে হেসে ফেলল। প্যান্টের পকেট থেকে 4টে কিটক্যাট বের করে সাজের হাতে দিল। সাজ চকলেট পেয়ে কাঁদতে কাঁদতেও হেসে দিল। শান্ত নিচু হয়ে সাজের চোখ মুছে দিয়ে বলল, এবার আমার সাজপুরি খুশি দাও। সাজ একটু উঁচু হয়ে শান্তর গলা ধরে গালে চুমু দিল। আহ্লাদে আটখানা হয়ে বলল, এতগুলো খুশি আমি, তুমি আমার গ্রেট চাচু। রুমঝুম সাজের দিকে চেয়ে বলল, আমার কোলে আসো আম্মু, একসাথে দোল খাই। সাজ শানের দিকে দৌড়তে দৌড়তে বলল, আমার এই চকলেট খেয়ে ফেলার জন্য ডাকছো আমাকে? আমি তোমার মতলব বুঝি না ভেবেছো? সাজের কথা শান্ত আর শান হো হো করে হেসে উঠল। সাজ দৌড়ে গিয়ে শানের কোলে উঠে পড়ল। শান সাজকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। রুমঝুম মুখ ফুলিয়ে দোলনায় বসে রইল। শান্ত হাসতে হাসতে রুমঝুমের কাছে এগিয়ে এলো। একটা 25 বছর বয়সী মেয়েও তার বাচ্চার সাথে চকলেট নিয়ে কাড়াকাড়ি করতে পারে, এটা রুমঝুমকে না দেখলে শান্ত বুঝতো না। পকেট থেকে একটা কিটক্যাট বের করে রুমঝুমের হাতে দিল। রুমঝুম শান্তর দিকে তাকিয়ে বোকার মতো হাসলো। শান্ত ভেঙচি দিয়ে বলল, আমার
ভাইজির খাবারে নজর দিতে পারো বলে এটা দিলাম। খবরদার আমার ভাইজির চকলেটে আর ছোবো না। রুমঝুম শুধু হাসলো। ছেলেটা তাকে কখনো ভাবির মতো ভালোবাসে না, সবসময় বোনের মতো সম্মান করে, ভালোবাসে। গত 5টা বছর ধরে রুমঝুমের সর্বক্ষণিক সাথী শান্তই। পড়াশোনা, স্কুল বাদে পুরোটা সময় সে রুমঝুম আর সাজকে নিয়েই কাটায়। এই পরিবারের প্রতিটা সদস্য চোখের মণি রুমঝুম আর সাজ। পাখনিটা শুধু দাদু বাড়ির না, নানু বাড়িতেও সকলের চোখের মণি। সেদিন রুমঝুমদের বাড়ি থেকে আসার পর 5 বছর কেটে গেছে। চোখের পলকে কেটে যাওয়ার সময় পাল্টে দিয়ে গেছে অনেক কিছু। মাঝখানে কেটে যাওয়া 4 বসন্ত সবার জীবন রঙিন করে দিয়ে গেছে। বিয়ে 4 মাসের মাথায় পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল রুমেল। অবশ্য এর পুরো কৃতিত্ব মেঘার। অনেক কষ্ট সহ্য করে রুমেলকে পুরোপুরি সুস্থ করেছে সে। এখন তাদের সুখের সংসার চলছে। 2 বছর বয়সী একটি ছেলে আছে তাদের। মেঘা তাহমিনা বেগমের সাথে ছেলের নাম মিলিয়ে রেখেছে তাহমিদ। তাহমিদ জন্মানোর পর থেকে রেজাউন সাহেব একাকিত্ব দূর হয়েছে। রুশান এখন অনার্সের 3য় বর্ষের ছাত্র। ভার্সিটি বাড়ির কাছে হওয়া সত্ত্বেও সে হোস্টেলে থেকেই পড়াশুনো করে। এ ব্যাপারে রুমেল প্রশ্ন করলে রুশান এড়িয়ে যায়, শুধু বলে ওর হোস্টেলে থাকতে ভালো লাগে। বড় রকমের ছুটি পেলে এক ছুটিতে ও ভাইপোর কাছে যায়, অপর ছুটিতে বোনের মেয়ের কাছে যায়। এই দুটি পিচ্ছি তার জীবনের অর্ধেক জায়গা জুড়ে রয়েছে। মেহেদি আর সিনথিয়া 3 বছর বয়সী যমজ ছেলে রয়েছে, মাহিম আর সিমিন্থ। মাহিম যতটা দুষ্টু, সিনিম ততটাই শান্ত। দুজন পুরোপুরি একই রকম। তাদেরকে আলাদা করতে সিনথিয়াই বেশ বেগ পেতে হয়। তবে সাজ কিভাবে যেন তাদের দেখেই বলে দেয় কে সিনিম আর কে মাহিম। সাজ আবারও মাহিম ভাইয়ের ভক্ত। সিনিম চুপচাপ থাকে বলে তাকে ভালো লাগে না সাজের। প্রান্ত আর শিরিনের 2 বছর আগে বিয়ে হয়ে গেছে। শিরিন 4 মাসের অন্তঃসত্ত্বা এখন। বিথির সাথে আর কখনো কারো যোগাযোগ হয়নি। বিথি নিজ ইচ্ছায় কারো সামনে আসেনি। কেন আসেনি সে কারণ সবার অজানা। প্রান্ত আর শিরিনের বিয়ের পরপরই তিহান তল্পা গুটিয়ে বিদেশ চলে গেছে। সেখানে এক ভিনদেশীর প্রেমে পড়েছে সে। খুব তাড়াতাড়ি বিয়ে করবে তারা। 2 দিন পর শান্ত 14তম জন্মদিন। শান্ত চায় তার একেবারে জন্মদিনটা বড় করে হোক, আত্মীয় স্বজন সবাই একসাথে হোক। তার ইচ্ছাকেই পূরণ করতে ইমতিয়াজ মাহমুদ সব রকমের ব্যবস্থা শুরু করে দিয়েছেন। শিরিনকে আজই এই বাড়িতে রেখে গেছে প্রান্ত। সে আগামীকাল আসবে। রুমেল, মেঘা, রেজল সাহেব, সিনথিয়া, মেহেদি, মেহেরা খাতুন সবাইকে দাওয়াত দেওয়ার দায়িত্ব রুমঝুমের। তবে এই গুরু দায়িত্ব নিজ দায়িত্বে পালন করছে সাজ। রুমঝুম সবার নাম্বার ফোনে তুলে দিচ্ছে আর সাজ দাওয়াত করছে। শান অফিস থেকে ফিরে ড্রেস চেঞ্জ করছে আর মা মেয়ের কাণ্ড দেখছে। এই ছোট্ট সাজ তার জীবনে তীব্র আলোর ঝলকানি এনে দিয়েছে। সাজের জন্মের সময়টা এখনও মনে আছে তার। রুমঝুম প্রেগনেন্সির 7 মাসের সময় সে মাথা ঘুরে খাটের কোনায় পড়ে বেশ বড়সড় আঘাত পেয়েছিল। রুমে এসে রুমঝুমকে নিচে পড়ে থাকতে দেখে শানের মাথা ফাটা ফাটা লাগছিল। বহু কষ্টে নিজেকে সামলে সাফিয়া আক্তারকে ডেকে নিয়ে এসলো শান। সেই দিনের ঘটনায় সবাই ভয় পেয়ে গিয়েছিল। ডক্টর বলেছিল বাচ্চার আঘাত লাগলেও সেটা গুরুতর নয়, তবে একটু সাবধানে রাখবেন, দ্বিতীয়বার যেন কোনো প্রকার আঘাত না পায়। তারপর থেকেই অফিস যাওয়া বন্ধ করে দেয় শান। একদম সাজের দুনিয়াতে আসা অবধি রুমঝুমকে এক মুহূর্তেও একা ছাড়েনি শান। ইমতিয়াজ মাহমুদ সে কদিন অফিস সামলায়। সে রাতে সাজের জন্ম হয়েছিল। সেই রাতে আকাশের এক ফালি চাঁদ উঠেছিল। তেলোয়াতে মেয়নো সাজকে নিয়ে কেবিনের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল শান। তার চন্দ্ররাঙা প্রেমের পূর্ণতা দিয়েছে এই বাচ্চাটা, তার মেয়ে, তার কলিজা। শান মেয়ের কপালে চুমু এঁকে তার নাম দিয়েছিল চন্দ্রিমা। তবে মেয়ের ওপর তার চেয়ে তার ভাইয়ের অধিকার যেন বেশি। শান্ত সারা দিন বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোরে আর সাজ সাজ বলে থাকে। অগত্যা মেয়ের ডাক নাম সাজ হয়ে গেল। তবে শান মেয়েকে চন্দ্রী বলে ডাকে। অতীত থেকে তাকে ফিরিয়ে আনলো তার ঘরের 2 চাঁদের খিলখিল হাসির আওয়াজ। শান মেয়ের কাছে গিয়ে বসলো, মাথায় হাত বুলিয়ে বলল, আমার চন্দ্রী সোনা, খুব খুশি আজকে। সাজ ফোন নিয়ে টুপ করে শানের কোলে মধ্যে বসে পড়ল। সিনিয়র ভঙ্গিতে বলল, চুপ বলো পাপা, মামার কতে কর কথা বলতি।
সাজ নিজের ঠোঁটে আঙুল দিয়ে মাথা ঝাঁকালো। সাজ মিষ্টি হেসে ফোন কানে ধরল। রুশানের বিকেলবেলা বোনের কল দেখে অবাক হলো। রুমঝুম তো এই সময় ফোন করে না। সামনে উপস্থিত লোকগুলোকে একটু অপেক্ষা করতে বলে রুশান সাইডে এসে ফোন রিসিভ করলো। হ্যালো আপু, বলো। এত দেরি হলো কেন? পতা মামা ইতু তাড়াতাড়ি রিসিভ করতে পারলো না? রুশান হেসে ফেলল, অসহায় কণ্ঠে বলল, আই এম সরি চাচ্ছো না, আর কখনো লেট করব না। এখন বলো মামাকে কেন ফোন করেছো? সাজ কেন ফোন করেছে সেটা কিছুক্ষণ ভাবলো। রুমঝুম মেয়ের ভাবনার গভীরতা দেখে ফোন নিয়ে নিল। সাজ তখনও ভাবছে সে কেন ফোন করেছে। রুমঝুম রুশানকে আগামীকালে আসার জন্য বলে দিল, উপলক্ষটাও বলে দিয়েছে। একে একে সবাইকে দাওয়াত দেওয়া শেষ করলো রুমঝুম। দেখতে দেখতে দুদিন কেটে গেল। শানদের বাড়িতে হইচই লেগে আছে। সাজ আর মাহিম মাতিয়ে রেখেছে পুরো বাড়ি। শান্ত দরজার দিকে তাকিয়ে আছে। উর্বিন তা এখনো আসেনি দেখে তার মন খারাপ। আর বাল্যকালের ভালো লাগা সময়ের সাথে সাথে ভালোবাসায় পরিণত হচ্ছে। বনিতা ক্লাস 6-এর গার্লস স্কুলে ভর্তি হলে শান্তর সেই কি কান্না। পরে অবশ্য কোনো এক কারণে বনিতার গার্লস স্কুল ছেড়ে শান্তর স্কুলে ভর্তি হয়েছিল। সেই দিন শান্ত ভীষণ খুশি। দিনগুলির মধ্যে একদিন সাজ দৌড়ে দৌড়ে শান্তর কাছে এসে বলল, দাদু এখানে দাঁড়িয়ে আছো কেন? শান্ত হতাশ কণ্ঠে বলল, তোর চাচির জন্য দাঁড়িয়ে আসি রে মা। সাজ কিছুক্ষণ ঠোঁট লটকে রেখে জিজ্ঞাসা করলো, দাদি কি দাদু? শান্ত বেজার হয়ে সাজের দিকে তাকিয়ে বলল, তুই ওদিকে যা মেরে মা, আমার দুঃখ বাড়াস না তাত্তু, তাতে এসব বলে। সাজ আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু সিনিমকে একা একা সোফায় বসে থাকতে দেখে বলল না। দৌড়ে সেদিকে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর উর্বিনতাকে দেখে শান্তর দিল ধক ধক করনে লাগা। উর্বিনতা এগিয়ে এসে শান্তর হাতে একটা গিফট বক্স দিল। মিষ্টি কণ্ঠে বলল, হ্যাপি বার্থডে শান্ত। শান্ত কোনো মতে ধন্যবাদ জানিয়ে উর্বিনতাকে বসতে বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। গিফটটা দেখে মুচকি এসে ডায়ারে রাখলো। এটা ধীরে সুস্থে দেখবে সে, আর তার ভালোবাসার মানুষটির দেওয়া প্রথম উপহার বলে কথা। শান্তর জন্মদিনে রাফিনকেও দাওয়াত দিয়েছে শান। সন্ধ্যা একটু আগেই রাফিন এসেছে। রুশান গেটের কাছে থাকায় রাফিনকে সে প্রথম দেখেছে। রুশান রাফিনকে দেখে দৌড়ে গেল তার কাছে। সৌজন্যমূলক হেসে বলল, হাই স্যার, কেমন আছেন? সমস্যা হয়নি তো? ও তোমার স্যার কিভাবে হলো রুশান? শানের কণ্ঠ শুনে থতমত খেয়ে গেল রুশান। রাফিনের চোখের দিকে এক পলক চেয়ে বলল, আরে ভাইয়া, পুলিশকে তো স্যারই ডাকা উচিত তাই না? শান হেসে বলল, এখানে সে পুলিশ হিসেবে আসেনি, সো তুমি স্যার না বলে ভাইয়া বলতে পারো। রুশান আচ্ছা বলে জায়গা ত্যাগ করলো। শান সেদিকে মাথা না ঘামিয়ে রাফিনকে নিয়ে ভেতরে চলে গেল। রাত 9টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে গেল। সাজ, তাহমিন, মাহিম আর সিনিয়মের সাথে অনেকগুলো ছবি তোলা হয়েছে। পরিবারের সবাই মিলিয়ে একসাথে ছবি তুলেছে। মেহেরা খাতুন, মেহেদি, সিনথিয়া আর রুমিল মেঘাকে নিয়ে রাতে নিজেদের বাড়িতে চলে গেছে। কাছাকাছি বাড়ি হওয়ায় কেউ আর না করেনি। রাত প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। রুমঝুম সাজকে ঘুম পাড়াচ্ছে। শান ব্যালকনিতে দাঁড়িয়ে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে। সেই প্রথম দিনের মতো আজও আকাশের মস্ত এক চাঁদ অবস্থান করছে। গত 5 বছর ধরে প্রতি পূর্ণিমায় শান আর রুমঝুম ব্যালকনিতে বসে চন্দ্রবিলাস করে। রুমঝুম ধীর গতিতে এসে শানের পিছনে দাঁড়ালো। শান মেঝেতে বসে রুমঝুমের হাত ধরে টান দিল। রুমঝুম এসে শানের কোলে পড়ল, আর চাঁদের আলো এসে পড়লো দুজনের পুরো শরীর জুড়ে। রুমঝুম মুচকি হেসে শানের বুকে মাথা রাখলো। শান রুমঝুমের মাথায় হাত বুলিয়ে ছড়া কেটে বলে উঠল, হঠাৎই সেই দিনের মধ্যরাতে দেখেছিল এক কন্যা। চন্দ্র রঙে গা ভিজিয়েছে সে, ছাল্য রূপের বন্যা। আর শানের ছড়ার মাঝে সাজ এসে ধপ করে রুমঝুমের কোলে বসে পড়ল। সাজকে এইভাবে আসতে দেখে রুমঝুম হকচকিয়ে গেল। আধ ঘন্টা ধরে কাকে ঘুম পাড়ালো সে? শান মেয়েকে টেনে নিজের বুকে নিল, ধীর কণ্ঠে বলল, এখন ঘুমাও আমার চন্দ্রী সোনা। সাজ বাবার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, আত্মা পাপা। প্রিয়তমা স্ত্রী আর কলিজার টুকরো মেয়েকে বুকে আগলে রেখে শান আবারও আকাশের দিকে তাকালো। আকাশ তার বুকে চাঁদসহ কত শত তারাকে আগলে রাখে। তার জীবনে চাঁদ তো তার চন্দ্রকন্যা, আর তারা তার একমাত্র কন্যা। শান চাঁদের দিকে তাকিয়ে আনমনেই বলল, আমাকে আরেকটা তারা এনে দিবে চন্দ্রকন্যা।
রুমঝুম বেশ কিছুক্ষণ সময় লাগলো শানের কথা বুঝতে। যখন বুঝলো তখন লজ্জায় লাল হয়ে উঠল, অস্পষ্ট স্বরে বলল, কবে দিবে? রুমঝুম আর কিচ্ছু বলতে পারলো না। বিয়ের এত বছর পরও সে শানের কাছে এতে লজ্জা পায়। লজ্জা পেয়ে মুখ লুকায় শানের বুকে। আজও সেটাই করলো, গভীরভাবে মিশে গেল শানের বুকের সাথে। এখানেই তো তার প্রশান্তি। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো তার জীবনের শেষ দিন অবধি যেন সে এখানেই ঠাঁই পায়। অনেকক্ষণ কেটে গেল নীরবতায়। একসময় শান আবেগময় অনুভূতি মিশিয়ে বলল, জানো ঝুম, আমার জীবনে যত কিছু পেয়েছি তার মধ্যে সবচেয়ে বড় পাওয়া তুমি। আমার চন্দ্রকন্যা, আমার ভালোবাসা, আমার চন্দ্র রঙা প্রেম তুমি।